কি হচ্ছে? হয়েছে না? ওয়েলকাম 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 সবাইকে ওয়েলকাম। আমি জানি না, আমি দেখে একটু ঘাবড়ে গেছিলাম। আমি দেখছি যে স্ক্রিনে আমার মানে ছবি নেই। অন্য কেউ, অন্য কোনো টিচার পড়াচ্ছে, তো আমি দেখে ঘাবড়ে গেছিলাম অ্যাকচুয়ালি। তো এনিওয়ে, সবাইকে ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ এবং সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই আগে বলো? আশা করি খুব ভালো রয়েছো, আমিও খুব ভালো রয়েছি একদম। অসুস্থতা কাটিয়ে মাটিয়ে মানে মোটামুটি এই সপ্তাহটা আশা করি ভালো করেই শুরু করতে পারবো। এনিওয়ে, সবাইকে ওয়েলকাম। অঙ্কিতা, হালিমা, সাজিদ, দেবপ্রিয়, মে আই কাম ইন? না, ইউ মে গো আউট, ডু নট কাম ইন। ঠিক আছে? তো অঙ্কিতা, সুরজিৎ, রুমনা, সবাইকে ওয়েলকাম। না না, ইয়ার কি করছিলাম, সবাইকে ওয়েলকাম, সবাইকে স্বাগত। তো আশা করি সবাই খুব চার্জড আপ রয়েছো, ভালো রয়েছো এবং গরমের ছুটি তো ভালোই কাটাচ্ছো বলো। এই যে একটা সময়, এইটাই কিন্তু শেষ গরমের ছুটি। তার কারণ এর পর থেকে আমার মনে হয় না যে এই স্কুলে এই গরমের ছুটি এই 1 মাস ধরে টানা এই জিনিসটা পাবে বলে। ঠিক আছে? ক্যামেরা সেট করান। ক্যামেরা, হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা একটু গড়বড় ছিল। আশা করি এখন ঠিক আছে, এখন ঠিক আছে। তা 11 PM এর জায়গায় 11টা AM এ পড়াবেন মানে? বুঝলাম না। আজকে দুটো ক্লাস, এক্স্যাক্টলি। আজকে দুটো ক্লাস এবং একটা ক্লাসে আমরা পি ব্লক করব এবং আরেকটা ক্লাসে যে কলিগেটিভ প্রপার্টির যে অঙ্কগুলো বাকি রয়েছে সেটা আমরা করব। ঠিক আছে? তো এই হচ্ছে বেসিক্যালি আজকে আমাদের এজেন্ডা। তো চলো, টাইম ওয়েস্ট না করে, ভাট না বকে আমরা কাজের মানে কথায় আসি। ঠিক আছে? তো বেসিক্যালি দেখো, আগের দিন আমরা বেসিক কত কিছু প্রপার্টিজ নিয়ে আলোচনা করেছিলাম, একদম বেসিক। এবং সেই বেসিক প্রপার্টিস গুলো সত্যি কথা বলতে গেলে আলোচনা করতে গিয়ে আমার কালঘাম ছুটিয়ে দিয়েছো তোমরা, মানে অসুস্থ অবস্থাতেও। যে আয়নাইজেশন এনার্জি কি স্যার জানি না, এই গলনাঙ্ক কেন কমছে, স্ফুটনাঙ্ক কেন বাড়ছে, কি হচ্ছে আমি জানি না। তো এই সমস্ত জিনিস এত যদি না জেনে থাকো তাহলে কপালে খুব দুঃখ আছে। বাট এনিওয়ে, আমি যতটা সম্ভব বেসিক থেকে পড়ানো সেটা চেষ্টা করেছি এবং চেষ্টা করেও যাব। ঠিক আছে? সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু গরমের ছুটিটা আমি আগেও বলেছি, যেরকম যেভাবে যে কটা চ্যাপ্টার ভালো করে পড়ে নিতে বলেছি। আর যারা বিশেষ করে কম্পিটিটিভ এক্সামে মানে এক্সাম দেওয়ার জন্য ধরো এবছরই টার্গেট নিচ্ছ এবং ভালোভাবে নিতে চাইছো, 11টা যেরকমই হয়ে থাকুক না কেন, তো সেটাকে তো ভালো করতে হবে। তো নাও ইজ দি টাইম। তো এই গরমের ছুটিটা শুধু আম খেয়ে উপভোগ করলে হবে না, আমি আগেও বলেছি। এই গরমের ছুটিটা কিন্তু পড়াশোনা করে ইউটিলাইজ করার চেষ্টা করো। ঠিক আছে? যাক গে, এনিওয়ে আর বেশি জ্ঞান দেবো না, এবার শুরু করা যাক। তো আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রুপ 15 এলিমেন্টস পার্ট 2। গ্রুপ 15 এলিমেন্টস পার্ট 2, এইটা হচ্ছে আমাদের আজকের এজেন্ডা। মানে গ্রুপ 15 এলিমেন্টস নিয়ে আমরা আলোচনা করব। তো গ্রুপ 15 এলিমেন্টস পার্ট 2। তো সবার প্রথমে আমরা যেইগুলো আলোচনা করছিলাম সেইগুলো বেসিক্যালি ছিল হচ্ছে তোমার ফিজিক্যাল প্রপার্টিজ। মানে আমরা যখনই অ্যাটমিক রেডিয়াই নিয়ে কথাবার্তা বলছিলাম, বা আমরা যখনই কোনো আয়নাইজেশন এনার্জি নিয়ে কথা বলছিলাম, ইলেকট্রোনেগেটিভিটি বা ইলেকট্রোপজিটিভিটি যা নিয়ে আগের দিন আলোচনা করেছিলাম, বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, এইগুলো সমস্ত কি ছিল? ফিজিক্যাল প্রপার্টিজ। তো সেরকম আরও কিছু ফিজিক্যাল প্রপার্টিজ বাকি রয়েছে, সেইগুলো আমরা ডিসকাস করে নেবো। এরপর তারপর চলে যাব আমরা কেমিক্যাল প্রপার্টিজ, মানে রাসায়নিক ধর্মগুলো যেইগুলো। তো দেখো, তার আগে একটু ছোট্ট করে রিক্যাপ করে নেওয়া যাক আগের দিন আমরা কি কি জিনিসগুলো দেখেছিলাম। এইগুলো তোমাদের নোটসেও দেওয়া ছিল। এখানে কি লেখা রয়েছে আমি এক এক করে বলছি। যে অল দি এলিমেন্টস অফ দিস গ্রুপ আর পলিঅ্যাটমিক। পলিঅ্যাটমিক মানে যে যেখানে একটা অণু একের অধিক পরমাণু দিয়ে গঠিত। যেমন তুমি ধরো নাইট্রোজেন নাইট্রোজেন গ্যাস, তুমি যে লেখো, তাহলে নাইট্রোজেন গ্যাসটা কি একটা কোনো পরমাণু দিয়ে তৈরি? নিশ্চয়ই নয়। তাহলে একটা নাইট্রোজেন অণুতে দুটো নাইট্রোজেন পরমাণু রয়েছে, N2 গ্যাস। তো বোঝাই যাচ্ছে যে এখানকার এলিমেন্টগুলো কিন্তু সবাই হচ্ছে পলিঅ্যাটমিক। ঠিক আছে? সবাই হচ্ছে পলিঅ্যাটমিক। এই যে মানে একের অধিক পরমাণু নিয়ে গঠিত। কি কি স্যার, গ্রুপ 15টা কদিন চলবে? আরো একদিন চলবে, আজকের দিন আর সোমবার দিন চলবে। ঠিক আছে?
ওকে, ক্লিয়ার? চলো নেক্সট। ডাইনাইট্রোজেন ইজ এ ডাইঅ্যাটমিক গ্যাস, নতুন করে বলার কিছু নেই, ঠিক আছে। হোয়াইল অল আদার্স আর সলিড, ঠিক আছে, অন্যান্য মানে কম্পাউন্ড গুলো বা এই যে মলিকিউল গুলো যেগুলো রয়েছে সেগুলো সলিড ইন নেচার, ঠিক আছে। তার কারণ হচ্ছে বুঝতেই পারছো যে নাইট্রোজেনের তোমার হচ্ছে যেহেতু নন পোলার, নাইট্রোজেনটা হচ্ছে যেহেতু নন পোলার, তাহলে এখানে উইক ভ্যান্ডারওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন রয়েছে, যেটা খুব দুর্বল প্রকৃতির। আমি আগের দিনও বলেছিলাম যে দুর্বল প্রকৃতির, তার কারণ হচ্ছে নাইট্রোজেন হচ্ছে নন পোলার, ঠিক আছে। এবং এখানে কি রয়েছে, উইক ভ্যান্ডারওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন রয়েছে, যেহেতু তোমরা বুঝতেই পারছো এরা হচ্ছে নন মেটাল, অধাতু, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার যত গ্রুপের নিচের দিকে মানে আমরা আসছিলাম, মানে নাইট্রোজেনের পর ফসফরাস, ফসফরাসের পর আর্সেনিক, আর্সেনিকের পর অ্যান্টিমনি, তারপর যখন বিসমাথ, তো ক্রমশ কি হচ্ছিল, ধাতব চরিত্র কিন্তু বাড়ছে। এবার ধাতব চরিত্র যদি বাড়ে তখন কি হবে তোমার, ধাতব চরিত্রগুলো যদি তোমার বাড়ে তখন তোমার কি হবে, যে মেটালিক বন্ডিংটা বাড়বে, আর মেটালিক বন্ডিং যত বাড়বে তত ফোর্স অফ অ্যাট্রাকশন কি হবে, সেটা কিন্তু বাড়বে, মানে আকর্ষণ বলটা সেটা হচ্ছে বাড়বে, ঠিক আছে। তো আকর্ষণ বল যত বাড়বে তত বুঝতেই পারছো তাহলে সেই অণুগুলোর নেচার কিরকম হবে, সলিডের দিকে যাবে, তার কারণ সলিডে সব থেকে সংঘবদ্ধ অবস্থায় থাকে, ঠিক কি না। তো ওই জন্য কি হচ্ছে, ডাইনাইট্রোজেন, নাইট্রোজেনটা নর্মালি গ্যাস, উই অল নো, ঠিক আছে, কিন্তু যত তুমি নিচের দিকে আসছো তাহলে ক্রমশ কঠিন হতে থাকছে অণুগুলো। শুধু তাই না, নাইট্রোজেন ছাড়াও তুমি যদি ফসফরাস দেখো তাহলে ফসফরাস P4, ফসফরাস এলিমেন্টাল ফসফরাস P4 আমরা জানি। তো এই P4টা তুমি দেখো, একটা ফসফরাস অণুতে 4খানা ফসফরাস পরমাণু রয়েছে, একটা ফসফরাস অণুতে 4খানা ফসফরাস পরমাণু রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই জিনিসগুলো আমরা এক্সপ্লেন করতে পারছি, আমরা যা শিখেছি আগের দিনে। নেক্সট হচ্ছে বয়েলিং পয়েন্টস ইনক্রিজ ফ্রম টপ টু বটম। বুঝতেই পারছো আগের দিন আমরা ডিসকাস করেছি, যত অ্যাটমিক মাস বাড়ছে বুঝতেই পারছো যে সেই হিসাবে তোমার আমরা জানি যে অ্যাটমিক মাস যত বাড়ে তত কি হয়, তোমার বয়েলিং পয়েন্ট বাড়ে। তো বয়েলিং পয়েন্ট বাড়ছে, এবার মেল্টিং পয়েন্ট তোমার কি হচ্ছে, যে ফার্স্টে আর্সেনিক অবধি বাড়ছে, আবার তারপর বিসমাথ বা তোমার মানে আর্সেনিকের পর থেকে আবার কমে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে এক্সেপশনটা, এই এক্সেপশনটা কেন হচ্ছে, যে বিসমাথের গিয়ে এখানে দেখা যাচ্ছে যে ওখানে তোমার এই সাইজের ডিফারেন্সের জন্য কি হচ্ছে, বন্ডিংটা ভালো হচ্ছে না, সাইজটা তো ক্রমশ বাড়ছে, আমরা জানি যত উপর থেকে নিচের দিকে যাই তত অ্যাটমিক সাইজ বাড়ে, আগের দিনই আমরা আলোচনা করেছি, ঠিক আছে। তো সাইজটা যত মানে বেড়ে যাচ্ছে, বিসমাথের দিকে যত আমরা আসছি তত ওভারল্যাপিং ভালো হচ্ছে না, এর ফলে কি হয়ে যাচ্ছে, যে মেল্টিং পয়েন্টটা কমে যাচ্ছে আর্সেনিকের পর থেকে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তো মেটালিক ক্যারেক্টার ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ, এটা তো নতুন করে বলার কিছু নেই। ডিউ টু ডিক্রিজ ইন আয়নাইজেশন এনথালপি অ্যান্ড ইনক্রিজ ইন অ্যাটমিক সাইজ, এটা কেন হচ্ছে সেটা আমরা আগের দিনই ডিসকাস করেছি। এক্সেপ্ট নাইট্রোজেন অল দি এলিমেন্ট শো অ্যালোট্রপি, যে নাইট্রোজেন ছাড়া তোমার সমস্ত এলিমেন্টগুলো অ্যালোট্রপি শো করে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো অ্যালোট্রপি জিনিসটা কি, অ্যালোট্রপি মানে তোমরা কার্বনে যখন আগের বছর পড়েছো, যখন গ্রুপ 14 এলিমেন্টস পড়েছো, তোমরা জানো গ্রুপ 14 এলিমেন্টস গুলো অ্যালোট্রপি দেখায়। কার্বনের বিভিন্ন অ্যালোট্রপ আমি যদি তোমাদের বলতে বলি তোমরা ইজিলি বলবে স্যার গ্রাফাইট ছিল, ডায়মন্ড ছিল, ফুলারিন ছিল, এইগুলো সমস্ত ছিল। বাট নাইট্রোজেন কিন্তু তোমার অ্যালোট্রপি দেখায় না, ঠিক আছে। তো নাইট্রোজেন বাদ দিয়ে সমস্ত এলিমেন্ট গুলো, মানে গ্রুপ 14 এলিমেন্টস গুলোর মতন গ্রুপ 15 এলিমেন্টস গুলো অ্যালোট্রপি দেখায়, বাট কম দেখায়, ঠিক আছে। তো নাইট্রোজেন তো দেখায় না, বাট আদার গ্রুপ 15 এলিমেন্টস গুলো কিন্তু অ্যালোট্রপি দেখায়, ঠিক আছে। তো বিভিন্ন অ্যালোট্রপ তৈরি করে, যেমন এক্সাম্পল হচ্ছে হোয়াইট ফসফরাস, রেড ফসফরাস মানে লাল ফসফরাস, সাদা ফসফরাস, ঠিক আছে। এই যে জিনিসগুলো, তার মানে বুঝতেই পারছো ফসফরাস দেখাচ্ছে, অ্যালোট্রপি, ঠিক আছে। তো অ্যালোট্রপি নাইট্রোজেন বাদ দিয়ে তোমার বাকি যে তোমার মৌলগুলো যেটা রয়েছে গ্রুপ 15-এ, তারা মোটামুটি অ্যালোট্রপি দেখায়, ঠিক আছে। এই ডিপিপি গুলো করতে অসুবিধা হচ্ছে, এখন তো হবেই অসুবিধা। ফার্স্টে ডিপিপি কেন ধরো তোমরা, ফার্স্টে ডিপিপি কেন ধরো, চ্যাপ্টার হয়ে যাওয়ার পর ডিপিপি গুলো করবে, বা চ্যাপ্টারের শেষের দিক থেকে, মানে চ্যাপ্টার যখন শেষের দিকে চলে আসবে তখন ডিপিপি গুলো ধরার চেষ্টা করো, ঠিক আছে। আমি তো আগেই বলেছি তোমাদের যে ডিপিপি গুলো প্রথম থেকে ধরলে তোমার হবে না, ডিপিপি গুলো তো অনেক আগে বানানো, বুঝতে পারছো। তো তোমাদের আগে বেস তৈরি করতে করতে তো একটা সময় লাগবে, সেই সময়টা তো তোমাকে দিতে হবে।
ধৈর্য সহকারে, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো এক্সেপ্ট নাইট্রোজেন অল দি এলিমেন্ট শো অ্যালোট্রপি, এই হচ্ছে ব্যাপার। এবার আমরা যে ডিসকাস করব সেটা হচ্ছে যে তোমার ক্যাটিনেশন প্রপার্টি যদি বলি, তাহলে নাইট্রোজেন, তোমার বিসমাথ, এরা ক্যাটিনেশন প্রপার্টি দেখায়, ঠিক আছে? আর এছাড়া অন্য কোনো মানে মৌলগুলো ক্যাটিনেশন প্রপার্টি দেখায় না, ওটা অতটা ইম্পর্টেন্ট নয়। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিস। তাহলে চটজলদি একটা রিক্যাপ হয়ে গেল আমাদের। তো এবার আমরা আসছি কেমিক্যাল প্রপার্টি, ঠিক আছে? তো কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে আসতেই সবার প্রথমে যেটা হচ্ছে যে অক্সিডেশন নাম্বার, ঠিক আছে? তো বেসিক্যালি এই গ্রুপ ফিফটিন এলিমেন্টস গুলো অসংখ্য অক্সিডেশন নাম্বার দেয়, ঠিক আছে? গ্রুপ ফিফটিন এলিমেন্ট গুলো অসংখ্য অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা বা জারণ স্তর, যা ইচ্ছা বলতে পারো তুমি। অক্সিডেশন নাম্বার মানে জারণ স্তর বা জারণ সংখ্যা, স্তর বা সংখ্যা, ঠিক আছে? তো প্রথমত বলে রাখি যে এই অক্সিডেশন নাম্বার, ঠিক আছে, এই গ্রুপ ফিফটিন এলিমেন্টস গুলো আমি যদি স্টার্ট করি নাইট্রোজেন দিয়ে, তাহলে নাইট্রোজেন কিন্তু অসংখ্য তোমার অক্সিডেশন নাম্বার দেখায়, একদম মাইনাস থেকে আরম্ভ করে তোমার কি বলবো, মানে মাইনাস থেকে আরম্ভ করে -3 -5 থেকে আরম্ভ করে একদম আপ টু 5 অব্দি অসংখ্য মানে তোমার অক্সিডেশন নাম্বার কিন্তু দেখায়, ঠিক আছে? যেমন আমি নাইট্রোজেন দিয়ে স্টার্ট করছি। তো নাইট্রোজেন মোস্ট নাম্বার অফ অক্সিডেশন স্টেট, ক্লিয়ার? সব থেকে বেশি সংখ্যায় তোমার অক্সিডেশন নাম্বার দেখায়, ঠিক আছে? এবার এখানে অক্সিডেশন স্টেট গুলো কি কি হতে পারে? তুমি একদম মাইনাস থেকে শুরু করলে, -5 -3 -2 -1 0 +1 +2 +4 +5 সমস্ত ধরনের অক্সিডেশন স্টেট দেখায় নাইট্রোজেন, ঠিক আছে? ম্যাক্সিমাম নাম্বার অফ অক্সিডেশন স্টেট দেখায়। এবার কি হয় যে যত তুমি নিচের দিকে আসবে, মানে নাইট্রোজেন থেকে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, তো তত কি হয়, তত অক্সিডেশন স্টেট দেখানোর সংখ্যা, মানে অক্সিডেশন স্তর দেখানোর সংখ্যা সেটা কিন্তু কমে যায়। তার কারণটা তুমি বুঝতেই পারছো যে ওপর থেকে নিচের দিকে গেলে কি হয়, যে তোমার ধাতব চরিত্রটা বাড়ছে। এবার ধাতুগুলো কি কখনো নেগেটিভ অক্সিডেশন স্টেট কখনো চায় অ্যাচিভ করতে? একটা মেটাল, কখনো শুনেছো একটা কোনো ধাতু যে ঋণাত্মক অক্সিডেশন স্টেট বা ঋণাত্মক অক্সিডেশন নাম্বার বা ঋণাত্মক জারণ স্তর অ্যাচিভ করে বসে রয়েছে? কখনোই নয়। ওই জন্য যে যত মেটালিক ক্যারেক্টার যত বাড়ছে, তত নাম্বার অফ অক্সিডেশন স্টেটস কমছে। এবার নাম্বার অফ অক্সিডেশন স্টেট যে কমছে, ভালো কথা, সে না হয় কমলো, কিন্তু কি ধরনের অক্সিডেশন স্টেট বেশি দেখাবে? পজিটিভ অক্সিডেশন স্টেটের সংখ্যা বেশি দেখাবে, মানে +3 +5 এইগুলো বেশি দেখাবে, ঠিক আছে? কেন বেশি দেখাবে +3 +5? তার কারণ ওই যে ডাউন দা গ্রুপ নাইট্রোজেন থেকে তুমি যত বিসমাথের দিকে আসবে, তত ধাতব চরিত্র বাড়ছে, আর ধাতব চরিত্র যত বাড়বে তত পজিটিভ অক্সিডেশন স্টেট গেন করতে চাইবে সেই মৌলগুলো, ঠিক আছে? এবার তোমার, আমি যদি ধরে নিই, ধরো এ তো নাইট্রোজেন তো এতগুলো অক্সিডেশন স্টেট দেখাচ্ছে, নেগেটিভ থেকে পজিটিভ অনেকগুলোই দেখাচ্ছে, কিন্তু আমি যদি ধরে নিই এখানে যে বিসমাথের ক্ষেত্রে, মানে নাইট্রোজেন টু বিসমাথ, নাইট্রোজেন টু বিসমাথ, ঠিক আছে, নাইট্রোজেন থেকে বিসমাথের দিকে, ঠিক আছে, আমি যদি পজিটিভ অক্সিডেশন স্টেটের যদি ধরি, ঠিক আছে, তাহলে স্টেবিলিটি অফ লোয়ার পজিটিভ অক্সিডেশন স্টেট increases,
ঠিক আছে। এবার ধরো জেনারেলি যে পজিটিভ অক্সিডেশন স্টেটগুলো দেখায় নাইট্রোজেন থেকে বিসমাথ জেনারেলি সেটা হচ্ছে +3 আর +5, এটা সবসময় খেয়াল রাখবে, +3 আর হচ্ছে +5। ঠিক আছে, এই দুটো অক্সিডেশন স্টেট দেখায় পজিটিভ অক্সিডেশন স্টেটের মধ্যে, এই দুটো অক্সিডেশন স্টেটের স্টেবিলিটি বেশি। এবার আমি কি বলছি যে নাইট্রোজেন থেকে যত বিসমাথের দিকে তুমি যাচ্ছ, যত তুমি নিচের দিকে যাচ্ছ, তত কি হচ্ছে যে স্টেবিলিটি অফ লোয়ার পজিটিভ অক্সিডেশন স্টেট ইনক্রিজেস। মানে যে লোয়ার যে অক্সিডেশন স্টেট, লোয়ার পজিটিভ অক্সিডেশন স্টেট, লোয়ার পজিটিভ অক্সিডেশন স্টেট মানে কোনটা, এই +3। তো এই +3 অক্সিডেশন স্টেটের স্টেবিলিটি সেটা মানে স্থায়িত্ব ক্রমশ বাড়ছে। এবার সেটা কেন হচ্ছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখো এতটুকু যা বললাম সেইটুকু কারোর কোনো আপত্তি রয়েছে? আই ডোন্ট থিঙ্ক সো। তার কারণ আগে যেগুলো আলোচনা করেছি সেগুলো অলরেডি গতকালকে আলোচনা করা হয়েছে। আমার মনে হয় এতটা অবধি কোনো কারোর বুঝতে কোনো প্রবলেম নেই। এবার মেন জিনিসে আমরা আস্তে আস্তে কিন্তু ঢুকছি, ভালো করে খেয়াল করতে হবে, অ্যাটেনশন দিতে হবে, না হলে কিন্তু অসুবিধা হবে। বাংলাতেও লিখবো, ডোন্ট ওয়ারি। পরের ক্লাসটা 2 ঘন্টা। অসুবিধা নেই, ইনফাইনাইট ক্লিয়ার, ভেরি গুড। চলো, তো ব্যাপার যেটা হচ্ছে যে এখানে বাংলায় যদি এক অক্ষর আমি লিখে দিই তোমাদের সুবিধার জন্য, তাহলে নিম্ন ধনাত্মক স্তরের সাহিত্য ওপর থেকে নিচে বৃদ্ধি পায়। ঠিক আছে, তো দেখো এক অক্ষর লিখে দিলাম, কোনো অসুবিধা নেই। বাংলা ইংলিশ যে যেই ফরম্যাটেই পড়তে চাও তো অসুবিধা হবে না। তো এবার +3 অক্সিডেশন স্টেটের স্টেবিলিটিটা কেন বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। তো সবার প্রথমে আমরা নাইট্রোজেনের যদি ভাবি, মানে বিসমাথ, এই যে ক্রমশ যত নিচের দিকে যাচ্ছি তত কি হচ্ছে দেখো, বিসমাথের তুমি যদি ইলেকট্রনিক কনফিগারেশনটা তুমি যদি ভাবো, ডট 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 দিয়ে আমি আঁকছি, মানে আগে ধরো ইলেকট্রনিক কনফিগারেশনটা আমরা নর্মালি ইলেকট্রনিক কনফিগারেশনটা আমরা কি ধরেছিলাম, নর্মালি ইলেকট্রনিক কনফিগারেশনটা আমরা কি জানি যে যে কোনো তোমার গ্রুপ 15 এলিমেন্টের সেটা আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে ns2np3, তাই তো? এটা হচ্ছে সর্ববহিস্থ ইলেকট্রনিক কনফিগারেশন ns2np3। এবার তুমি যখন বিসমাথের দিকে আসছো, বিসমাথ হচ্ছে 6 পিরিয়ড এলিমেন্ট, তাই তো, ষষ্ঠ পর্যায়ের একটা মৌল। তাহলে বিসমাথের আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, 6s2 6p3। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে সর্ববহিস্থ কক্ষের অন্তর্গত অরবিটাল 6s আর 6p, এবং 6s এ 2খানা ইলেকট্রন রয়েছে, 6p তে 3খানা ইলেকট্রন। ভালো কথা। 6s এর যে আগের অরবিটাল সেটা কি 4f14 5d10, এই হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক আছে, এবার ঘটনাটা কি ঘটে দেখো, তোমরা একটা জিনিস হয়তো শুনেছো, হয়তো ভুলে গেছো, সেটা হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্ট বলে একটা কথা রয়েছে। ইনার্ট পেয়ার এফেক্ট বা ল্যান্থানয়েড কন্ট্রাকশন, এইগুলোর নাম তো নিশ্চয়ই শুনেছো, বা ল্যান্থানয়েড সংকোচন বাংলায়, এগুলো শুনে থাকবে। তো বেসিক্যালি বিসমাথের আগে কোন ধরনের মৌলগুলো ছিল, ল্যান্থানয়েড মৌলগুলো ছিল। তো যাদের মধ্যে এই 4f14 মানে 4f সাবশেলে 14খানা ইলেকট্রন ছিল। ঠিক আছে, তারপর 5d10 তুমি বুঝতেই পারছো। ঠিক আছে, তো এই 4f তোমরা একটা জিনিস ছোটবেলায় পড়ে এসছো, এই যে 4f বা 5d, এই এফ এবং ডি অরবিটালের স্ক্রিনিং এফেক্ট। স্ক্রিনিং এফেক্ট মানে কি, আবরণী প্রভাব। মনে পড়ছে কথাগুলো আমি যে বলছি, দেখো এগুলো সব কিন্তু জেনে এসছো তোমরা আগে, যে স্ক্রিনিং এফেক্ট বা আবরণী প্রভাব সেইগুলো হচ্ছে খুব কম।
এবার আবরণী প্রভাবটা কি, আমি যদি সিম্পল করে বোঝানোর চেষ্টা করি, দেখো ধরো তুমি একটা বাসে যাচ্ছ, নর্মালি কলকাতার বাস, ভিড়ে ঠাসাঠাসি, গরমকাল, একদম আগুনে ঝলসে যাওয়ার মতন অবস্থা। তো এই অবস্থায় তুমি একটা বাসে উঠলে, ঠিক আছে, বাসটা তখন মোটামুটি ফাঁকাই ছিল, ঠিক আছে, বাসটা মোটামুটি ফাঁকাই ছিল, তুমি প্যাসেঞ্জার হিসাবে তুমি উঠে গেছো, ফাঁকা বাস, কন্ডাক্টরও চলছে, এই ডিকিট ডিকিট করে বাসে করছে যেরকম যায়। এবার কন্ডাক্টরের কি টেন্ডেন্সি, যে সবসময় প্যাসেঞ্জার ভর্তি হোক, ওর বাসে প্যাসেঞ্জার উঠুক, খালি না থাকলেও বলবে একদম পুরো খালি বাস, খালি বাস, উঠুন উঠুন উঠুন, সিট আছে সিট আছে, সিট খালি সিট খালি, এরকম করে না কন্ডাক্টর গুলো। তো প্যাসেঞ্জার তুমি তো উঠে পড়েছো, ঠিক আছে, খালি খালি ছিল, এবার গরমে তুমি বেশ রিল্যাক্সে ধরো মোটামুটি তুমি যাচ্ছ। এবার কি হলো যে নিউক্লিয়াসের টেন্ডেন্সিটা কি, আগের দিনও বলেছি আবারও বলেছি যে নিউক্লিয়াস সবসময় চায় ঠিক কন্ডাক্টরের মতন যে প্যাসেঞ্জার উঠতেই থাকুক, মানে ইলেকট্রনকে নিজের কাছে টানা। যেরকম কন্ডাক্টর কি করে, যত প্যাসেঞ্জার হয় তত ভালো, প্যাসেঞ্জার উঠতেই থাকুক, তাহলে ভাড়া বেশি হবে, আর্নিং বেশি হবে, এটা তো কন্ডাক্টরের পার্সপেক্টিভ। সিমিলারলি কোনো মৌলের নিউক্লিয়াসেরও তো একই পার্সপেক্টিভ, যে ইলেকট্রনকে সবসময় আমি নিজের কাছে টানবো, তাই না? এবার কি করে যে তোমার ভেতরকার ইলেকট্রন, ভেতরকার ইলেকট্রনগুলো কি করে, বাইরের ইলেকট্রনগুলোকে আসতে দেয় না। ভেতরের দিককার অরবাইটাল যেইগুলো থাকে, সেই অরবাইটালের মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে, সেই ইলেকট্রনগুলো মানে যেগুলোকে ইনার কোর অরবাইটাল বলে, এই 6s to 6p, এইগুলো তো বাইরের দিকের অরবাইটাল, সর্ববহিস্থ কক্ষের অরবাইটাল। তাহলে ভেতরের কক্ষের অরবাইটাল কোনগুলো, এই 4f14, 5d10, এইগুলো ভেতরের দিককার অরবাইটালের। এবার এই অরবাইটালের ইলেকট্রনগুলো কি করে, তোমার বাইরে থেকে ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াসের কাছে যেতে দেয় না। এবার তুমি ভাবো না, তুমি একটা ভিড় বাসে যাচ্ছ, গরমকাল, তুমি সিট টিট পাওনি, একেতেই গাদাগাদি রয়েছে, তার মধ্যে কন্ডাক্টর তোমার সামনে বলছে আরে দাদা খালি গাড়ি, আসুন 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 করে প্যাসেঞ্জার তুলছে, আর বাস দাঁড়িয়ে রয়েছে, আর গরমে তুমি ঘামছো, একটা সিট পাওনি, এরকম অবস্থা, মানে দাঁড়িয়ে রয়েছো তুমি। কিন্তু তুমি জানো যে আরো যদি 15-20টা লোক যদি ওঠে, তাহলে তো গাদাগাদি হবে, তাহলে নিঃশ্বাস নেওয়ার জায়গা থাকবে না। তো তুমি কি মন থেকে চাইবে বাসটা আরো ভিড় হোক? তুমি তো বাধা দেবে কন্ডাক্টরকে, তখন তুমি খিল্লি করে কি বলবে, হ্যাঁ এবার মাথায় তুলে নাও লোক, এরকমই বলে বাসে, যারা লোকাল বাসে ট্রাভেল করে তারা জানে ভালো, হ্যাঁ আরো এবার মাথায় তুলে নে, এইসব বলে প্যাসেঞ্জাররা ভেতর থেকে খিল্লি করে, হ্যাঁ খালি গাড়ি একদম। তো এই হচ্ছে ব্যাপার। তো ভেতরের লোক তো কখনোই চাইবে না যে বাসটা পুরো ভিড় হয়ে যাক, তুমি কখনো চাইবে? আমরা সবসময় ফাঁকা ট্রেন হলেই ভালো, তার কারণ সিট পাবো। তো একই নেচার হচ্ছে ভেতরের দিককার অরবাইটাল গুলোর ইলেকট্রনের, যারা বাইরের দিককার অরবাইটালের ইলেকট্রন গুলোকে আসতে দেয় না। ঠিক বলছি তো আমি? বুঝতে পারছো আমি কিভাবে রিলেট করছি ব্যাপারটাকে? মাথায় ঢুকছে ঠিক কি না? মাথায় ঢুকছে তো? মাথায় ঢুকছে? দেখো রিলেট করতে পারছো কিনা। তাহলে এখানে কন্ডাক্টরের যা রোল, নিউক্লিয়াসেরও তাই রোল, একই রোল। আর অ্যাজ এ প্যাসেঞ্জার, তোমার বাসে থাকা একটা প্যাসেঞ্জার যে ধরো সিট পায়নি, যে ধরো দাঁড়িয়ে রয়েছে, তাহলে তার যে অভিব্যক্তি, তার যে পার্সপেক্টিভ, তাহলে ভেতরের অরবাইটালের ইলেকট্রনগুলোরও একই পার্সপেক্টিভ। ক্লিয়ার? বুঝতে পারছো? এবার এবার মেন কথায় আসি, এবার মেন কথায় আসি, এইটুকু সবার ক্লিয়ার হয়েছে? এবার মেন কথায় আসি। এবার ধরো তুমি তুমি হচ্ছে খুব ইন্ট্রোভার্ট টাইপের প্যাসেঞ্জার, তুমি হচ্ছে খুব ইন্ট্রোভার্ট, মাথায় ছিঁড়ে ঢুকে গেল স্যার, ওকে ফারভিস, ভেরি গুড। তো এবার ভাবো তুমি খুব ইন্ট্রোভার্ট টাইপের প্যাসেঞ্জার, যে তুমি সাতচরে রা কাটো না, তুমি কিছু বলতে পারো না, মানে ধরো এরকম যে তোমার ঘাড়ের ওপর একজন কেউ হাত দিয়ে দিচ্ছে, কেউ পা তুলে দিচ্ছে, কেউ কোমর বেঁকিয়ে দিচ্ছে, এরকম তুমি কিছু বলতে পারছো না, তুমি গরমে ঘামছো, বাট তুমি চুপচাপ রয়েছো, ইন্ট্রোভার্ট টাইপের প্যাসেঞ্জার, ঠিক আছে? তাহলে তুমি কি করবে? তুমি ওই এক্সট্রোভার্ট যে প্যাসেঞ্জার গুলো, যারা এই খিল্লি করছে কন্ডাক্টরকে নিয়ে, হ্যাঁ এবার মাথায় তুলে দে, হ্যাঁ ছাগলের গাড়ি বানিয়েছিস তো, এটা গরুর গাড়ি বানিয়েছিস তো, হ্যাঁ গরু তো আমরা, গরুদের তুলে নিয়ে যাচ্ছিস একদম ঢুকিয়ে ঢুকিয়ে,
কোথায় আছে, কোথায় জায়গা আছে, কোথায় খালি গাড়ি, এসে দেখে যা তো। তো এরকম কথাবার্তা তুমি চ্যাটাং চ্যাটাং কথা তুমি ধরো বলতে পারো না, মুখের ওপর এরকম চ্যাটাং চ্যাটাং কথা তুমি বলতে পারো না। তো তুমি হচ্ছে এমনই একটা ইন্ট্রোভার্ট প্যাসেঞ্জার। ঠিক একই ব্যাপার হচ্ছে সেই তোমার মতন ইন্ট্রোভার্ট হচ্ছে এই 4F আর 5D সাবশেলে থাকা ইলেকট্রনস গুলো, তোমার মতনই ইন্ট্রোভার্ট। মানে কন্ডাক্টরটা বাইরের ইলেকট্রনকে টানছে, খালি গাড়ি খালি গাড়ি, অনেক জায়গা রয়েছে, ঢুকুন ঢুকুন, আর তুমি কিছু বলছো না। তার মানে কি তুমি বাধা দিচ্ছ না, তুমি এতটাই ইন্ট্রোভার্ট, তুমি বাধা দিচ্ছ না, তুমি ইন্ট্রোভার্ট টাইপের প্যাসেঞ্জার। ঠিক একই জিনিস ঘটছে এইখানে বিসমাথের ক্ষেত্রে, যে ভেতরের দিককার অরবাইটাল গুলোর যে ইলেকট্রন, এই 4F বা 5D, এরা হচ্ছে ওই ইন্ট্রোভার্ট। মানে এখানে ভদ্র ভাষায় বলতে গেলে যে এদের দুজনের পুয়ার স্ক্রিনিং এফেক্ট দেখায়, খুব বাজে স্ক্রিনিং এফেক্ট দেখায়, পুয়ার স্ক্রিনিং এফেক্ট, মানে যেটাকেই এক কথা আমি ইন্ট্রোভার্ট বোঝাতে চাইছি, পুয়ার স্ক্রিনিং এফেক্ট। মানে ওই ধরনের চ্যাটাং চ্যাটাং কথা বলছে না, যাতে প্যাসেঞ্জার না তোলে সেরকম চ্যাটাং চ্যাটাং কথা বলছে না। তার মানে পুয়ার স্ক্রিনিং এফেক্ট দেখাচ্ছে, মানে খুব বাজেভাবে আবরণ করছে, মানে সিল্ড করতে পারছে না। এবার কি করছে, এরা যদি সিল না করে, স্ক্রিন যদি না করে, তাহলে কি করবে, বিসমাথের নিউক্লিয়াস সহজেই বাইরের ইলেকট্রন গুলোকে ঢুকিয়ে দেবে নিজের কাছে। বুঝতে পারছো? তো এর ফলে কি হচ্ছে, যে এই 6s2 এর পুয়ার স্ক্রিনিং এফেক্টের জন্য যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এই 6s এর অরবাইটালের ইলেকট্রন গুলোর ওপর, এই জেড এফেক্টিভ, এটা বেড়ে যাচ্ছে, অনেকটাই বেড়ে যাচ্ছে। তার কারণ নিউক্লিয়াস শক্ত করে এদেরকে ধরে আনছে, তার কারণ এরা কোনো বাধা দিতে পারছে না, এরা তো ইন্ট্রোভার্ট, পুয়ার স্ক্রিনিং এফেক্ট দেখায়। তো ওই জন্য এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ 6s2 মানে 6s অরবাইটালের ইলেকট্রনের উপর বেড়ে যাচ্ছে। তাহলে মানে নিউক্লিয়াসের কন্ট্রোল যদি বাইরের দিককার ইলেকট্রনের ওপর বেড়ে যায়, তাহলে কি হবে, নিউক্লিয়াস তো শক্ত করে ইলেকট্রনগুলোকে ধরে রাখবে, ঠিক কি না? তাহলে কি হবে, যে তুমি প্রথম তিনখানা ইলেকট্রন, ধরো তুমি 6p সাবশেল থেকে বাদ দেবে, তুমি ধরো এই তিনখানা ইলেকট্রনকে তুমি না হয় বার করে দিলে, তুমি এলিমিনেট করে দিলে, এই তিনখানা ইলেকট্রনকে তুমি বার করে দিলে, কিন্তু 6s সাবশেলের যেহেতু বিসমাথের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যাচ্ছে 6s অরবাইটালের ইলেকট্রনগুলোর ওপর, ওই জন্য নিউক্লিয়াস তো 6s অরবাইটালের দুখানা ইলেকট্রনকে শক্ত করে ধরে রেখেছে, তাকে তো তুমি বার করতে পারবে না। তো প্রথম তিনখানা ইলেকট্রন বার করে দেওয়ার পর আরো দুটো ইলেকট্রনকে তুমি বার করতে পারছো না। তার মানে দেখো, বিসমাথ থেকে তুমি যখন বিসমাথ 3+ বানাবে, তখন কি হবে, তখন এর ইলেকট্রনিক কনফিগারেশনটা এই ডট 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 দিয়ে এই 4F14 5D10 6s2 অব্দি থাকবে বর্তমান। কিন্তু তারপর তোমাকে যদি এখান থেকে বিসমাথ 3+ থেকে তোমাকে যদি বিসমাথ 5+ করতে হয়, তোমাকে তো আরো দুখানা ইলেকট্রন বার করতে হবে, ঠিক কি না? আরো দুখানা ইলেকট্রন বার করতে হবে। ইলেকট্রন দুটো বেরোবে কোথা থেকে, না 6s অরবাইটাল থেকে। এবার 6s অরবাইটাল থেকে তো তুমি বাবা সহজে বার করতে পারবে না, তার কারণ এই নিউক্লিয়াস তো শক্ত করে ধরে রেখেছে ইলেকট্রন গুলোকে। ওই জন্য কি হচ্ছে, প্রথম তিনখানা ইলেকট্রন তুমি আরামসে বার করে দিচ্ছ, বাট পরের দুটো ইলেকট্রনকে বার করতে তোমার কালঘাম ছুটে যাচ্ছে। যার জন্য বিসমাথের +3 অক্সিডেশন স্টেট, তুমি বুঝতেই পারছো, +5 অক্সিডেশন স্টেটের তুলনায় বেশি স্টেবল। এবার বুঝতে পারছো যে কেন লোয়ার অক্সিডেশন স্টেট এর স্টেবিলিটি ডাউন দ্য গ্রুপ, আমরা যত নাইট্রোজেন থেকে বিসমাথের দিকে আসছি, তত +3 অক্সিডেশন স্টেট বা লোয়ার অক্সিডেশন স্টেটের স্টেবিলিটি বাড়ছে। দেখো এটা বুঝলে কিনা। হ্যাঁ একদম ঠিক কুশল, এইগুলো এইগুলো সব তোমাদের জেনে রাখার কথা, একদম। মাথায় ঢুকলো কিনা দেখো, ক্লিয়ার? ঠান্ডা মাথায়, কোনো তাড়াহুড়ো নেই, কোনো কিছু নেই।
বুঝলে কিনা দেখো। ক্লিয়ার? ওকে, অঙ্কিতা, হালিমা। আরে আরো দুখানা ইলেকট্রন বার হয়ে যেত, তাহলে বিসমাথ 5 এর ইলেকট্রন বিন্যাসটা কি হতো? এরকম 4f40, 5d10, 6s0, 6p0। তার কারণ এখানে তো 6p0, তিনখানা ইলেকট্রন তো তুমি বারই করে ফেলছো, তাই না? তাহলে আর দুটো ইলেকট্রন কোত্থেকে বেরোবে? 6s অরবিটাল থেকে বেরোবে, তাহলে 6s0। কিন্তু সেটা তো তুমি করতে পারবে না, তাই না? তার কারণ শক্ত করে ইলেকট্রনটাকে ধরে রেখেছে। একদম ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, বুঝলে? এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এবার একটা জিনিস আমরা এটা বলবো, ডিসকাস করব, সেটা হচ্ছে যে এই যে অক্সিডেশন নাম্বার, দেখো নাইট্রোজেন যেহেতু অধাতু, আর নাইট্রোজেন, ফসফরাস এরা যেমন হচ্ছে অধাতু, তাহলে এরা নেগেটিভ অক্সিডেশন স্টেটও দেখাচ্ছে, পজিটিভ অক্সিডেশন। হ্যাঁ, নেক্সট ক্লাসটা 1.5 ঘন্টা করুন স্যার, 2:30টার জন্য ক্লাস করান প্লিজ। দেখছি, আমি সেটা দেখছি পরে। আচ্ছা শোনো, আগে এই ক্লাসে ফোকাস করো, তারপর ওই ক্লাস, ঠিক আছে? 1 বাই 1, ঠিক আছে? দেখো, ভালো করে এবার বোঝার চেষ্টা করো। নাইট্রোজেন, ফসফরাস এরা সবাই অধাতু, বারবার করে বলেছি আমি। তো নাইট্রোজেন, ফসফরাস এরা যদি অধাতু হয়, এরা পজিটিভ ধনাত্মক অক্সিডেশন নাম্বারও দেখাচ্ছে, মানে পজিটিভ অক্সিডেশন স্টেটও দেখাচ্ছে, আবার নেগেটিভ অক্সিডেশন স্টেটও দেখাচ্ছে। এবার এই নেগেটিভ পজিটিভ অক্সিডেশন স্টেট এই যে দেখাচ্ছে, তার উদাহরণ কি? এই বিভিন্ন মেটালের সঙ্গে, ধরো ক্যালসিয়াম বা কোনো জিঙ্ক, এদের সঙ্গে নাইট্রাইট, ফসফাইড এই ধরনের যৌগ গঠন করছে, ঠিক আছে? উইথ মেটালস, উইথ মেটালস তুমি দেখো কি তৈরি করছে। যেমন ক্যালসিয়ামের সঙ্গে তুমি বুঝতেই পারছো যে কি তৈরি করছে, যে ক্যালসিয়াম ফসফাইড, ক্যালসিয়াম নাইট্রাইট এই ধরনের যৌগ তৈরি করছে, ঠিক আছে? এই ধরনের যৌগ তৈরি করছে, মানে এইগুলো হচ্ছে সব মেটাল, বুঝতেই পারছো, ঠিক আছে? তো এখানে তার মানে কি রয়েছে? এখানে উইথ মেটালস এটা দেখাচ্ছে যে এক্সিবিটস এক্সিবিটস নেগেটিভ অক্সিডেশন। এখানে নাইট্রোজেন -3 অক্সিডেশন স্টেটে রয়েছে, ফসফরাস -3 অক্সিডেশন স্টেটে রয়েছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এবার বিসমাথ কখনো নেগেটিভ অক্সিডেশন স্টেট দেখায় না, ঠিক আছে? বিসমাথ, পয়েন্ট টু বি নোটেড, বিসমাথ does not show নেগেটিভ অক্সিডেশন স্টেট। কেন বলো তো? তার কারণ ও তো হচ্ছে মেটাল। বিসমাথ কেন দেখাবে? ও তো মেটাল, মেটাল কি কখনো ঋণাত্মক অক্সিডেশন স্টেট দেখাতে পারে? পারে না। বিসমাথ কিন্তু তোমার নেগেটিভ অক্সিডেশন স্টেট দেখায় না, ঠিক আছে? তো এটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? বাদ বাকি আর্সেনিক, অ্যান্টিমনি এরা সবাই মোটামুটি নেগেটিভও দেখায়, পজিটিভ অক্সিডেশন স্টেট দেখায়, বাট বিসমাথ দেখাবে না, তার কারণ বিসমাথ হচ্ছে পিওরলি মেটাল, ধাতু, ঠিক আছে? তো এবার মেটালদের সঙ্গে ডেফিনেটলি এই গ্রুপ 15 এলিমেন্টস গুলো তাদের নেগেটিভ অক্সিডেশন স্টেট দেখাবে। আর নন মেটালস, উইথ নন মেটাল, উইথ নন মেটাল উইথ নন মেটালস কি করবে? এক্সিবিটস পজিটিভ অক্সিডেশন স্টেট।
যেমন ধরো অনেক এক্সাম্পল রয়েছে, তুমি N2O5 নিতে পারো, ঠিক আছে, অক্সাইড, এখানে নাইট্রোজেন +5 অক্সিডেশন স্টেটে রয়েছে, অক্সিডেশন স্টেটগুলো আমি পরে লিখবো, ঠিক আছে। তারপর PF5, ঠিক আছে, তারপর হচ্ছে NF3, ঠিক আছে। তো যেখানে ধরো অধাতু থাকবে, তো সেখানে গ্রুপ 15 এলিমেন্ট গুলো পজিটিভ অক্সিডেশন স্টেট মানে ধনাত্মক অক্সিডেশন স্টেট দেখাবে। যেমন ধরো নাইট্রোজেনের এখানে যদি অক্সিডেশন নাম্বার তুমি বার করো, তাহলে এটা +5 বেরোবে, এখানেও +5 বেরোবে, এখানে +3 বেরোবে, এরকম ব্যাপার, ঠিক আছে। তো এই যে চরিত্রগুলো, এইগুলো আমরা অবজার্ভ করতে পারি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, ক্লিয়ার? কি এখানে সবাই ঝামেলা করছে, আমি কি কি চাও তোমরা, আমি কি চ্যাটটা পুরো অফ করে দিই, সেটা চাও? যদি চাও তাহলে দ্যাটস ফাইন। তোমাদের এই কথাটা আমি আগেও বলেছি, আর কতবার বলবো বলো, আর কতবার বলাতে চাও? ফালতু এইগুলো তো সময় নষ্ট করো, নিজেদের তো সময় নষ্ট করো, আমারও সময় নষ্ট করো। ঠিক আছে, চ্যাট অফ করে দেবো, আচ্ছা চ্যাট অফ। চ্যাট অফ। ভালো করে ফোকাস করার চেষ্টা করো, ফালতু সময় নষ্ট করো না। আমি বারবার বলছি, তোমরা কেউ কচি বাচ্চা নাও, ঠিক আছে, রোজ রোজ যেন বলতে না হয়, তাহলে কিন্তু সিলেবাস শেষ হবে না, চেষ্টা করেও হবে না। আর যদি শিখতে চাও তাহলে আলাদা কথা, না হলে সিলেবাস একদিনেও শেষ করা যায়, ঠিক আছে, ওয়ান শট দেখে শেষ করে নাও সিলেবাস, অসুবিধার কি আছে। তারপর যা বুঝলে বুঝবে, তারপর ওরকম নিটের মতন অবস্থা হবে, ঠিক আছে। এরকম যদি করতে চাও তাহলে করো, যেখানেই পাও, এখন তো অনেক জায়গায় ফ্রিতে করায়, যাও, এই লেভেলের কন্টেন্ট পাবে কিনা দেখো, যদি পাও তো ভালো, চ্যালেঞ্জ করছি না আমি, সেখান থেকেই করে নাও, আর কি বলবো। এনিওয়ে, তো বিসমাথ ডাজ নট শো নেগেটিভ অক্সিডেশন, ঠিক আছে, এইটা গেল। নেক্সট, এবার আমরা যেটা আসছি সেটা হচ্ছে যে হাইড্রাইডস এর নেচার, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে হাইড্রাইডস এর নেচার। হাইড্রাইডস, তো এই হাইড্রাইড গুলো বেসিক্যালি কি, এই হাইড্রাইড গুলো হচ্ছে অ্যামোনিয়া, ফসফিন, আর্সিন, টিবাইন এটাকে বলে, আর এটা বিসমাথের হাইড্রেট বা বিসমুথিন, এরকমও কিছু একটা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তিনটে, এই 5খানা হাইড্রাইড ফর্ম। এবার এই হাইড্রাইড গুলোর প্রপার্টি আমরা পড়বো, বিভিন্ন প্রপার্টি, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। সবার প্রথমে হচ্ছে যে এই হাইড্রাইড গুলোর তোমার বন্ড লেন্থ, ঠিক আছে, বন্ধন দৈর্ঘ্য, বন্ড লেন্থ, বন্ধন দৈর্ঘ্য। দেখো
প্রত্যেকটা প্রপার্টি কিন্তু এখানে একে অপরের সঙ্গে কিন্তু জড়িত। ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা যত নাইট্রোজেন থেকে যত বিসমাথের দিকে আসছি তত কি হচ্ছে, গ্রুপ 15 এলিমেন্ট গুলোর বোঝার চেষ্টা করো, অ্যাটমিক সাইজ বাড়ছে, যেটা আমরা আগের ক্লাসেই ডিসকাস করেছিলাম, তাই তো? এটা আমি শুরুতেও বললাম আজকে, যে নাইট্রোজেন থেকে যত বিসমাথের দিকে আসছি তত কি হচ্ছে, যে অ্যাটমের সাইজ গুলো বাড়ছে, মানে নাইট্রোজেনের থেকে ফসফরাস বড়, ফসফরাসের থেকে আর্সেনিক বড়, আর্সেনিকের থেকে অ্যান্টিমনি বড়, অ্যান্টিমনির থেকে বিসমাথ হচ্ছে সবার বড়, মানে সবার দাদা বিসমাথ, এরকম একটা ব্যাপার। তো আমরা কি জানি, কেমিক্যাল বন্ডিং যখন ক্লাস 11-এ আমরা পড়ে এসেছিলাম, আমরা কি জানি যে কোনো অ্যাটমের মানে কোনো পরমাণুর আকার যত বড় হয়, মানে সাইজ যত বাড়ে, তত কি হয়, বন্ধন দৈর্ঘ্য, হাইড্রোজেনের সাইজ তো একই রয়েছে, সবারই 3খানা করে হাইড্রোজেন রয়েছে, মানে হাইড্রোজেন অ্যাটমের সাইজ তো একই, সব জায়গায় কনস্ট্যান্ট। বাট গ্রুপ 15 এলিমেন্ট গুলোর সাইজ সেটা চেঞ্জ হচ্ছে। এবার আমি ওপর থেকে যত নিচের দিকে আসছি তত সাইজটা বাড়ছে, আর সাইজ যত বাড়বে তত কি হবে, যে বন্ধন দৈর্ঘ্য বাড়বে, ঠিক কি না? বন্ধন দৈর্ঘ্য বাড়বে সাইজ যত বাড়বে, তাই না? তুমি একটা জিনিস কল্পনা করো না, জিনিসটা ইমাজিন করার চেষ্টা করো। ধরো বন্ধন দৈর্ঘ্য মানে কি, ধরো এই একটা নাইট্রোজেন অ্যাটম, তুমি একটা ইমাজিন করার চেষ্টা করো, এটা হচ্ছে একটা নাইট্রোজেন অ্যাটম, এর সঙ্গে ধরো একটা হাইড্রোজেন অ্যাটম ওভারল্যাপ করছে, এটা ধরো নাইট্রোজেন, এটা ধরো হচ্ছে হাইড্রোজেন। এবার তুমি বন্ড লেন্থ মাপছো, মানে তুমি ধরো এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার বন্ড লেন্থ, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার বন্ড লেন্থ। তা তুমি ভাবো নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বন্ড লেন্থ তুমি এরকম একটা কিছু পাবে। তুমি ধরো বিসমাথ নিলে, বিসমাথের সাইজ কি হবে, এত বড়, তার সঙ্গে হাইড্রোজেনটা ধরো এরকম। তাহলে তুমি ভাবো এটা যদি বিসমাথ হয়, তাহলে বিসমাথ হয়, আর এটা যদি হাইড্রোজেন হয়, তাহলে তুমি কি বলতে পারো? অ্যাপারেন্টলি তোমার কমন সেন্স কি বলে? ডেফিনেটলি যে বিসমাথ আর হাইড্রোজেনের মধ্যে বন্ড লেন্থটা সব থেকে বড় হবে, ঠিক? এবার আমরা সেই জিনিসটাই এখানে বলছি, তাহলে বন্ধন দৈর্ঘ্যের অর্ডারটা কি হবে, আমরা যদি ক্রমটা যদি ভাবি, তাহলে বন্ধন দৈর্ঘ্যের ক্রমটা যেটা হবে, দ্যাট উইল বি যে বিসমাথ হাইড্রাইড সব থেকে বেশি, তারপর হচ্ছে ডিমোনির হাইড্রাইড, তারপর হচ্ছে আর্সেনিক হাইড্রাইড, হচ্ছে ফসফিন, তারপর হচ্ছে, ক্লিয়ার? আমি একটু চ্যাট ওপেন করছি, তার কারণ এই জায়গাটা আমার একটু তোমাদের কোঅপারেশন লাগবে, বাট তোমাদের ছ্যাবলামির জন্য চ্যাট অন করছি, ঠিক আছে? তোমাদের ছ্যাবলামি করার জন্য আমি চ্যাট অন করছি না, ঠিক আছে? তোমাদেরকে বোঝানোর জন্য এবং তোমাদের কোঅপারেশন আমার লাগবে, এই জন্যই চ্যাটটা আবার অন করলাম, ঠিক আছে? তো দেখো এতটা ক্লিয়ার, অসুবিধা নেই। ক্লিয়ার? নেক্সট যেটা হচ্ছে আম্লিকতার ক্রম, মানে অ্যাসিডিটি। আম্লিকতার ক্রম, ভালো করে বোঝার চেষ্টা করো। আম্লিকতার ক্রম, প্রথম কথা হচ্ছে যে তুমি যত নাইট্রোজেন থেকে বিসমাথের দিকে যত আসছো, তত তুমি কি দেখতে পাচ্ছ, যে বন্ধন দৈর্ঘ্য বাড়ছে, বন্ধন দৈর্ঘ্য বাড়ছে। বন্ধন দৈর্ঘ্য যত বাড়বে তার মানে কি, বন্ডটা খুব দুর্বল, ইয়েস অর নো আগে বলো, এইটা জানো কি? না না না, দাঁড়াও, একটু দাঁড়াও, তোমাদের কোঅপারেশন লাগবে, আমি বললাম না, একটু দাঁড়াও, আমি আবার অফ করবো, তখন প্রয়োজন হবে আবার অফ করে দেবো, ডোন্ট ওয়ারি। তুমি আগে এটা বলার চেষ্টা করো যে বন্ধন দৈর্ঘ্য যদি ক্রমশ নিচের দিকে গেলে যদি বাড়ে, যেই অর্ডারটা আমি এখানে অলরেডি লিখে দিয়েছি, তাহলে কি বন্ধন দৈর্ঘ্য যত বাড়বে তার মানে বন্ডটা তত দুর্বল, ইয়েস অর নো? হ্যাঁ কি না? ইয়েস সাজিদ, বাকিদের সবার রেসপন্স চাই, বন্ডটা দুর্বল,
ঠিক কি না? ক্লিয়ার তো? তাহলে সহজেই তুমি ভেঙে দিতে পারো। এবার যার বন্ধন দৈর্ঘ্য যত বেশি, তত কি হবে? বন্ডটা দুর্বল হবে। আর বন্ডটা দুর্বল হলে তুমি কি করবে? বন্ডটা তো সহজেই ভেঙে যাবে। তার মানে এখানে সাইজ যত বাড়ছে, অ্যাটমিক সাইজ যত বাড়ছে, তত কি হচ্ছে? বন্ডটা দুর্বল হচ্ছে। ঠিক আছে? এবং ফলে তত সহজে কি হচ্ছে? এই গ্রুপ 15 এলিমেন্ট আর হাইড্রোজেনের মধ্যেকার বন্ডটা অত সহজে ভেঙে বেরিয়ে যাচ্ছে। আর আর্হেনিয়াস কি বলে? যে কম্পাউন্ড যত সহজে ভেঙে গিয়ে প্রোটন রিলিজ করতে পারে, মানে এইচ প্লাস দিতে পারে, সে হচ্ছে তত বেশি অ্যাসিডিক। তাহলে কে সবার আগে ভেঙে গিয়ে এইচ প্লাস দিতে পারবে? নিশ্চয়ই বিসমাথ হাইড্রাইড। তার কারণ বিসমাথ এবং হাইড্রোজেনের মধ্যে সাইজের ডিফারেন্স থাকার জন্য, হিউজ ডিফারেন্স থাকার জন্য সেই বন্ডটা হচ্ছে খুব দুর্বল। ফলে বন্ডটা খুব সহজেই ভেঙে যাবে। আলগা বন্ড একদম সহজেই ভেঙে যাবে। ফলে সহজেই প্রোটন রিলিজ করবে। তার মানে বিসমাথ হাইড্রাইডের অ্যাসিডিটি সব থেকে বেশি। ঠিক কি না? ঠিক আছে, তাহলে এটা আমরা বাংলায় একটু লিখি। নাইট্রোজেন থেকে ফসফরাস, এই সরি, বিসমাথ থেকে বিসমাথ পরমাণুর আকার ক্রমশ বৃদ্ধি পাওয়ায় গ্রুপ 15 মৌলের সঙ্গে ছোট আকারের হাইড্রোজেনের অরবিটালগুলির ওভারল্যাপ ওভারল্যাপ ওপর থেকে নিচে ক্রমশ বাজে হতে থাকে এবং ওই মৌলের সাথে সাথে হাইড্রোজেনের বন্ধন খুব একটা বন্ধন স্থায়িত্ব কমতে থাকে থাকে এর ফলে হাইড্রোজেন দ্রুত বেরিয়ে যায়। আমি পাতি বাংলায় লিখছি, পাতি বাংলায় একদম, যাতে বুঝতে পারো যেটা বললাম। দ্রুত বেরিয়ে যায়, ফলে আম্লিকতা এবং আম্লিকতা বৃদ্ধি পায়। বৃদ্ধি পায়।
ওপর থেকে নিচে, ওপর থেকে নিচে, ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা যদি খেয়াল রাখো তাহলেই তুমি আদার্স প্রপার্টিগুলো বুঝতে পারবে। আমি শুধু একবারে এইটা লিখে দিলাম, এরপরে দেখবে প্রপার্টিগুলো নিজেরাই বুঝতে পারবে। তাহলে অ্যাসিডিটি অর্ডারটা কি হবে? তাহলে অ্যাসিডিটি অর্ডার শুড বি দিস ওয়ান, ঠিক আছে? অ্যাসিডিটি অর্ডার শুড বি বিসমাথ হাইড্রাইট সব থেকে বেশি, ঠিক আছে? তাহলে অ্যাসিডিটি অর্ডার তারপর হচ্ছে আর্সেনিক, ঠিক আছে? এই হচ্ছে অ্যাসিডিটি, ঠিক আছে? তার মানে এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে এইটা হচ্ছে সবচেয়ে মানে মোস্ট বেসিক, সরি মোস্ট অ্যাসিডিক, সব থেকে আম্লিক, আর এইটা হচ্ছে মোস্ট বেসিক, এটা হচ্ছে মোস্ট বেসিক। এবার তোমাকে যদি বেসিসিটি অর্ডারটা লিখতে বলে তাহলে এর উল্টো হবে। তাহলে আমি যদি এখানে বলি যে হোয়াট উইল বি দি বেসিসিটি অর্ডার অফ দি হাইড্রেটস, তাহলে এর উল্টোটা হবে। তাহলে কি হবে? রিভার্স অফ অ্যাসিডিটি অর্ডার। বোঝা গেল? যদি পরীক্ষায় ঘুরিয়ে দিয়ে দেয় অ্যাসিডিটি অর্ডারের জায়গায় যদি বেসিসিটি অর্ডার দিয়ে দেয় তাহলে উল্টোটা হয়ে যাবে। তাহলে অ্যামোনিয়ার হচ্ছে সব থেকে বেসিক আর বিসমাথ হাইড্রাইড হচ্ছে সব থেকে কম বেসিক। দেখো ব্যাপারটা বুঝলে কিনা? কি 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 ওটা নিচ থেকে উপরে কি লিখেছি আমি? কি ভুল লিখেছি? ঠিকই তো আছে, আম্লিকতার কম, বিসমাথ হাইড্রাইডের সব থেকে বেশি, ঠিকই তো আছে। কোথায় ভুল আছে? ঠিকই তো আছে, ঠিকই তো আছে, কোথায় ভুল আছে? আম্লিকতা তো বৃদ্ধি পায় ওপর থেকে নিচে, ঠিকই তো লিখেছি লাস্ট লাইন। এটা বলছো তো? হাইড্রোজেন বন্ধনের স্থায়িত্ব কমতে থাকে, এর ফলে হাইড্রোজেন দ্রুত বেরিয়ে যায় এবং আম্লিকতা বৃদ্ধি পায় ওপর থেকে নিচে। মানে যত আমি ওপর থেকে নিচে আসবো তো আম্লিকতা তো বৃদ্ধিই পাবে, তাই না? তাহলে সব থেকে বেশি আম্লিক কে? বিসমাথ, বিসমাথের হাইড্রাইড সব থেকে বেশি আম্লিক, ওটাই। ঠিক আছে তো? দেখো কনফিউজ করো না লোককে, নিজেও ভালো করে ঠান্ডা মাথায় পড়াশোনা করো, পড়াশোনা করতে এসছো পড়াশোনা করো, দেখবে বুঝতে পারবে, সব ক্লিয়ার হবে। ঠিক আছে? দেখো দেবো দেবো, চ্যাট অফ করে দেবো, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, এটা ক্লিয়ার হলো। এবার নেক্সট, তাহলে বেসিসিটি অর্ডার তোমাকে যদি বলতে বলে তাহলে তুমি বুঝতে পারছো। এবার আমরা আরেকটা অর্ডার ভাববো, সেটা হচ্ছে যে থার্মাল স্টেবিলিটি বা তাপীয় স্থায়িত্ব। এবার আমরা আসছি থার্মাল স্টেবিলিটি, থার্মাল স্টেবিলিটি। আচ্ছা, তোমাদের যদি কারোর মনে হয় যে স্যার এখান থেকে আপনি তো থিওরি পড়ে যাচ্ছেন, বলে যাচ্ছেন, তাহলে কোশ্চেন কিরকম হতে পারে এখান থেকে, প্রশ্ন কিন্তু এখান থেকে প্রচন্ড স্ট্রেট ফরওয়ার্ড হবে। মানে প্রশ্ন তোমাকে এরকম বলবে যে এই গ্রুপ 15 হাইড্রাইড গুলো তাপীয় স্থায়িত্বের ক্রমটা লেখো, ওই বর্ধিত ক্রম মানে ইনক্রিজিং অর্ডার বা ডিক্রিজিং অর্ডার দিয়ে দিল তাপীয় স্থায়িত্বের, বা তোমাকে বললো যে আম্লিকতার ক্রমটা কি,
ডাইরেক্ট ধরো চারখানা অপশন দিয়ে দিল, এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন হয়। এই যে অর্ডারগুলো আমি লিখছি বা এই যে ধরো ধাতব চরিত্র বা অক্সিডেশন স্টেট হ্যান ত্যান, তো এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন হয়। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এবার আসছি থার্মাল স্টেবিলিটি। তো থার্মাল স্টেবিলিটি ব্যাপারটা কি হচ্ছে দেখো, যে একটু আগেই আমরা বললাম কোনটা বেশি স্টেবল কোনটা কম স্টেবল। দেখো এক্সপ্লানেশন ইজ অলরেডি গিভেন, এক্সপ্লানেশন ইজ অলরেডি গিভেন ওভার হিয়ার। আমি এটা লিখে দিয়েছি যে তুমি নাইট্রোজেন থেকে বিসমাথের দিকে যত আসছো তত তোমার কি হচ্ছে, হাইড্রোজেনের সাইজ তো একই রয়েছে, বাট গ্রুপ 15 মৌলগুলো সাইজ ক্রমশ ওপর থেকে নিচে বৃদ্ধি পাচ্ছে। আর সাইজ ধরো যত বৃদ্ধি পাচ্ছে তত কি হচ্ছে, ওভারল্যাপিং ভালো হচ্ছে না। তার কারণ আমরা জানি যে সিমিলার সাইজের অরবাইটাল বা সিমিলার এনার্জির অরবাইটাল ওভারল্যাপ ভালো করে, সেটা আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার থেকে জেনে আসছি। ঠিক আছে, তো সাইজ যখন বেড়ে যাচ্ছে, আমরা যখন ওপর থেকে নিচে যখন যাচ্ছি, তাহলে অরবাইটাল গুলো সাইজ যখন বেড়ে যাচ্ছে গ্রুপ 15 এলিমেন্টস গুলোর, হাইড্রোজেনের সাইজ তো একই রয়েছে, কিন্তু তাহলে ওভারল্যাপিং এর মানে এক্সটেন্টটা, ওভারল্যাপিং এর পরিমাণ সেটা খুব বাজে হচ্ছে। আর ওভারল্যাপিং যত বাজে হবে তত ওই বন্ডের মানে বন্ধনটা বা বন্ডটা সেটা স্টেবল হবে না। তাহলে ওই জন্যই তো বিসমাথের সঙ্গে হাইড্রোজেনের বন্ডটা স্টেবল হচ্ছে না বলেই তো খুব সহজে ভেঙে গিয়ে বেরিয়ে যাচ্ছে। ওই জন্যই তুমি বিসমাথ হাইড্রাইডকে বলছো অ্যাসিডিক ইন নেচার বা বেশি আম্লিক। ঠিক আছে, তো এবার তাপীয় স্থায়িত্ব, থার্মাল স্টেবিলিটি মানে তাপীয় স্থায়িত্বর যে ক্রম, সেটা কি হবে? তার মানে সেটাও একই হবে। তার মানে কোনটা কম স্টেবল? বিসমাথ হাইড্রাইড হচ্ছে কম স্টেবল, বিসমাথ হাইড্রাইড হচ্ছে কম স্টেবল। তার কারণ বিসমাথের সঙ্গে, বড় সাইজের বিসমাথের সঙ্গে ছোট সাইজের হাইড্রোজেনের ওভারল্যাপিংটা কিন্তু ভালো হচ্ছে না। এর ফলে কি হচ্ছে, যে বন্ডটা ভেঙে যাচ্ছে খুব সহজেই, তুমি একটুখানি তাপ দিলে ও নর্মালি ভেঙে যাচ্ছে, তো ওই জন্য খুব একটা স্টেবল নয়। তাহলে এর তাপীয় স্থায়িত্বের পরিমাণ বিসমাথ হাইড্রাইডের সবার তুলনায় কম। আর কার তাপীয় স্থায়িত্বের পরিমাণ বেশি, মানে যেখানে গ্রুপ 15 মৌলের সঙ্গে হাইড্রোজেনের ওভারল্যাপিং সব থেকে ভালো হচ্ছে, তাহলে কোথায় সব থেকে ভালো হচ্ছে? এই অ্যামোনিয়ার ক্ষেত্রে হচ্ছে। এই অ্যামোনিয়ার ক্ষেত্রে যেহেতু নাইট্রোজেন আর হাইড্রোজেনের অরবাইটাল গুলোর সাইজ বা এনার্জি প্রায় কাছাকাছি, তো ওই জন্য সেখানে ওভারল্যাপিং ভালো হবে, ফলে বন্ডটা শক্তিশালী হবে, ফলে সেখানে এর অ্যামোনিয়ার তাপীয় স্থায়িত্ব সব থেকে বেশি। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। তাহলে থার্মাল স্টেবিলিটি আমি যদি বলি, তাহলে এটা কি হবে অর্ডারটা? অ্যামোনিয়া তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো মোস্ট স্টেবল, মোস্ট স্টেবল, সব থেকে স্থায়ী। আর এটাকে বলবো লিস্ট স্টেবল। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এটা কি, এটা হচ্ছে তাপীয় স্থায়িত্ব। ক্লিয়ার? ক্লিয়ার? এনার্জি অর্ডার ওই সব, এনার্জি আবার কি এনার্জি অর্ডার? দেখো আমি একটু জল খেয়ে নি। এবার হচ্ছে দেখো রিডিউসিং প্রপার্টি। এবার আরেকটা প্রপার্টিতে যাচ্ছি, রিডিউসিং প্রপার্টি, যেটাকে আমরা বলছি বিজারণ ধর্ম। আচ্ছা, বিজারণ ধর্ম মানে, বিজারণ ধর্ম মানে কি?
বিজারণ ধর্ম মানে অপরকে বিজারিত করার প্রবণতা, অপরকে বিজারিত করার প্রবণতা। এবার বিজারণ মানে কি? বেসিক্যালি বিজারণ মানে যে ধরো হাইড্রোজেন কেউ যদি নিয়ে নেয় সঙ্গে সঙ্গে, তাহলে সে বিজারিত হয়ে যাবে, মানে হাইড্রোজেনের অ্যাডিশন। ধরো তুমি আমাকে হাইড্রোজেন দিয়ে দিলে, তার মানে আমি কি হয়ে যাব? বিজারিত হয়ে যাব। তার মানে অপরকে বিজারণ ধর্ম মানে হচ্ছে অপরকে বিজারিত করার প্রবণতা, সেটাকেই আমরা বলছি বিজারণ ধর্ম বা রিডিউসিং প্রপার্টি। এবার প্রশ্নটা হচ্ছে এটা যে কার রিডিউসিং প্রপার্টি সব থেকে বেশি হবে। তার মানে যে সহজে, যে হাইড্রাইডটা সহজে হাইড্রোজেন ছেড়ে দেবে, তাহলে সে কি করবে? অপরকে রিডিউস করে দেবে। তার মানে অপরকেও সেই হাইড্রোজেনটা সহজে নিয়ে সে নিজে বিজারিত হবে। ঠিক আছে? তার মানে যে হাইড্রাইডটা সহজেই হাইড্রোজেন ছেড়ে দেবে, রিলিজ করে দেবে, তার বিজারণ ধর্ম সব থেকে বেশি। ঠিক আছে? তাহলে তুমি ভাবো এখানে এই পাঁচখানা যে হাইড্রাইড গুলো রয়েছে, তাহলে কে সব থেকে সহজে হাইড্রোজেন ছাড়বে? নিশ্চয়ই বিসমাথ হাইড্রাইড হাইড্রোজেন ছেড়ে দেবে সহজে। তার কারণ বিসমাথের সঙ্গে হাইড্রোজেনের ওভারল্যাপিং তো ভালো হচ্ছে না, সাইজের ডিফারেন্সের জন্য। এর ফলে কি হবে? বিসমাথ সহজেই হাইড্রোজেনটাকে ছেড়ে দেবে, ওই জন্যই আম্লিকতা বেশি, ওই জন্যই ও হাইড্রোজেনকে ছেড়ে দিচ্ছে, ওই জন্যই ও তাপীয় স্থায়িত্ব কম, ভেঙে যাচ্ছে খুব সহজে। তাহলে বিসমাথ যদি হাইড্রোজেন সহজে ছেড়ে দেয়, তাহলে ও অপরকে বিজারিত করতে পারবে সব থেকে বেশি। তাহলে বিসমাথ হাইড্রাইডের বিজারণ ধর্ম সব থেকে বেশি। তার মানে বিজারণ ধর্ম সব থেকে বেশি হচ্ছে কার? বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? দেখো, বুঝে বুঝে পড়ো। এইগুলো কি হয় বলো তো? এইগুলো তোমরা যখন বাড়িতে পড়ো তখন মুখস্থ বিদ্যা করতে, আচ্ছা এই প্রপার্টিটা আধা মনে থাকে, আধা মনে থাকে না, তারপর ভুলে যাও, পরীক্ষায় গন্ডগোল বাকি দিয়ে চলে আসো এই ধরনের প্রশ্ন দিয়ে। তো দেখো কনসেপ্টটা কি সেটা দিয়ে দেখো কতগুলো প্রপার্টি আমরা অর্ডারটা আমরা বুঝে বুঝে বার করতে পারছি, তাই না? তো কিরকম লাগছে বলো? ইনঅর্গানিক কি বোরিং লাগছে, নাকি মনে হচ্ছে যে না এবার মনে হচ্ছে হবে কিছু একটা? কি মনে হচ্ছে? হ্যাঁ, উল্টো ভাবে বুঝে নাও সৌপ্তিক। রোহিত বলছে আপনি 11-এ থাকলে ভালো হতো। আর বলে কি হবে রোহিত ওইসব? তুমি যখন বুঝতে পারছো বলে তুমি এরকম বলছো। অনেকে তো চায় সিলেবাস তাড়াতাড়ি শেষ হয়ে যাক। বুঝি না বুঝি কি আছে, সিলেবাস শেষ হলেই হয়েছে। এবার বোঝে না যে ওভাবে সিলেবাস শেষ করে কিছু হয় না। চাইলে আমি একদিনে ওয়ান শটে তোমাদের পড়িয়ে দিতে পারি, তো তোমাদের কনসেপ্ট কোনোদিনই গ্রো হবে না যদি সেটা করি। ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হাফ বোরিং হাফ গুড, না অনেস্ট ওপিনিয়ন দিয়েছে, হাফ বোরিং হাফ গুড। দেখো পরিষ্কার কথা বলি, তুমি যত বেশি বুঝবে, তোমার যত বেশি আইডিয়া থাকবে, কনসেপ্ট থাকবে, তোমরা যদি ক্লাস 11-এও যদি ফাঁকি টাকি না মেরে বা যদি করতে, আমি জানি না এরকম কেন হলো। অনেকে তো দেখো সবাই তো নতুন নয়, অনেকে 11-এও তো তোমরা পড়েছো, পিডাব্লিউ অর্জুনা ব্যাচেও পড়েছো, তা সত্ত্বেও আমি দেখতে পাচ্ছি যে মানে তাদের থেকেও বা যারা রয়েছে তারাও মানে এমন অ্যাবসার্ড অ্যাবসার্ড কোয়েশ্চেন করছে, বা তাদেরকে আমি চিনি না যদিও, মানে ওভারঅল আমি যা কোয়েশ্চেন দেখছি তাতে মনে হচ্ছে যে মানে প্রায় সবাই মানে চোখ কান বুঝে 11 থেকে 12-এ চলে এসছে। মানে তাহলে পিডাব্লিউতে পড়ে লাভটা কি হলো? মানে আমি সেটাই আর কি জাস্ট মানে বুঝে উঠতে পারছি না যে লাভটা কি হলো। হ্যাঁ আমি হয়তো পড়াইনি মানছি, বাট কি করেছে তাহলে? তারা তারা কি সত্যি ঘুমিয়েছিল, কোনো পড়েনি, না কি কারণ? দেখো এখন কারণ যদি অ্যানালিসিস করতে যাই,
অনেক ডিপে যেতে হবে, অত সময় বাবা আমাদের কাছে নেই। তো কাজে যা হয়েছে হয়ে গেছে, এখন যা চলছে সেটাকে জোর করেই আমাদের এগোতে। ওকে ওকে ওকে। বিরাট। দেখো, কোনো টিচারকে নিয়ে ফালতু করো না, আমি এটা কখনোই পছন্দ করি না। তোমাদের বারবার কি বলছে, আজকে যদি আজকে এই সবই চলছে, তুমি মার্কেটে তুমি যদি ইউটিউবে দেখো, তাহলে এক টিচার আরেক টিচারকে রোস্ট করছে। আহ, মানে মানে যা তা ভাবে রোস্ট করছে, মানে বিজনেসের জন্য বা নিজেকে কত বড় সাজাবে তার জন্য, মানে যা নয় তাই বলছে। আমাদের সময় এই জিনিসটা দেখিনি। থ্যাংক গড যে আমাদের সময় এই ইউটিউব ছিল না, হয়তো আমরাও সেরকম হতাম, হয়তো আমিও সেরকম হতাম। আমি ওই জন্য বলছি, কোনো নেই, যে যার কাছে বুঝতে পারে তার কাছেই পড়ুন। পরিষ্কার কথা। তোমার যদি কারুর, দেখো, পড়ানো আমার কাছে, আমার পড়ানো ভালো লাগতে পারে, কারুর কাছে ধরো আমার পড়ানো খুব বাজে লাগতে পারে, আমি খুব বাজে টিচার মেবি কারোর কাছে, আর কারোর কাছে হতে পারে আমি খুব ভালো টিচার। তো এইরকম তো থাকবেই। তো আমার বক্তব্য একটাই তোমাদের সবার কাছে, যারা ধরো আমাকে অপছন্দ করো, যারা ধরো আমাকে পছন্দ করো, সবার কাছে যেখানে বুঝতে পারছো সেখানেই পড়ো। আমি একটাই জিনিস সাজেস্ট করব, তোমরা এই জিনিসটা করো না। তোমাদের মধ্যে আজকে কন্টেন্ট তো ছড়াছড়ি, সবাই তো আজকে টিচার। আমি বারবারই একটা কথা বলি, হাতে পেন নিয়ে পেছনে স্মার্ট বোর্ড নিয়ে সবাই আজকাল টিচার হয়ে যাচ্ছে। বাট ব্যাপার হচ্ছে যে তোমরা তো বাচ্চা, তোমরা কন্টেন্টের লেভেল তোমরা কি বুঝবে? তোমাদের যতক্ষণ না তোমাদের ড্রপ টপ তোমরা দিচ্ছ, তোমাদের সেই সেন্সটা কখনোই আসবে না। তোমাদের থেকে আশা করাটাও ঠিক না অ্যাজ এ টিচার হিসাবে। বাট ব্যাপারটা হচ্ছে এটাই, তুমি যেখানেই বুঝতে পারছো, কোনো টিচারকে ডিসরেসপেক্ট না করে তুমি সেখানে গিয়েই পড়ো। তুমি যদি মনে হয় যে স্যার খারাপ পড়ায়, স্যারের পড়া বুঝতে পারি না, তাহলে তুমি ক্লাসে এসে সময়টা নষ্ট করো না। আমি এরকম কখনোই বলবো না। যদি একজনও আমার কাছে পড়ে, আমি তাকেই পড়াবো অনলাইনে। ঠিক আছে, আমার পয়েন্ট হচ্ছে, আমার মাই পয়েন্ট ইজ দ্যাট তুমি যেখানে কিন্তু এখানে একটু দেখি, ওখানে একটু দেখি, নিয়ে টিচার টিচার কম্প্যারিজন শুরু হয়ে গেল, যে এই টিচার এইটা ভালো পড়িয়েছে, ওই টিচার ওইটা। এটা করে তুমি নিজের সময় বরবাদ করছো, তুমি নিজে বুঝতে পারছো না। ওই জন্য যে টিচারকে তোমার ভালো লাগে, ট্রাস্ট করো, সেই টিচারের কাছেই পড়ো। ঠিক আছে, এই হচ্ছে না, সময়টা নষ্ট করো না। সময়টা হচ্ছে কিন্তু প্রচন্ড প্রচন্ড ভ্যালুয়েবল জিনিস। ঠিক আছে, যাক গে, চলো এবার এগোনো যাক, অনেক গল্প হলো, এবার এগোনো যাক। রিডিউসিং প্রপার্টি এটা হলো। এবার আসছি এই হাইড্রাইট গুলোর গলনাঙ্ক এবং মানে গলনাঙ্ক মানে হচ্ছে মেল্টিং পয়েন্ট, আর স্ফুটনাঙ্ক মানে হচ্ছে বয়লিং পয়েন্ট। ঠিক আছে, তো সবার আগে বয়লিং পয়েন্ট অর্ডারটা আমরা দেখব। বয়লিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট। আপনি যে একজনকে পড়াবেন সেটা আমি হতে পারি। থ্যাংক ইউ সো মাচ কৌস্তব। না, আমি এটা এটা আমার পলিসি। তার কারণ আমি এই জিনিসগুলো দেখিনি, আমার দেখে খুব খারাপ লাগে যখন এই ইউটিউবে এইসব দেখি না, সস্তার পাবলিসিটি যখন দেখি, পাবলিসিটি স্টান্টগুলো দেখি, একে রোস্ট করছে, সে তাকে রোস্ট করছে। এটা করে তোমরা কি শিখছো বলো তো? তোমাদের কি লাভ হচ্ছে? তোমরা হয়তো ইনফ্লুয়েন্সড হয়ে দু চারটে এই টিচারকে রেসপেক্ট করে তুমি বললে এই টিচার হচ্ছে গড আর ওই টিচার হচ্ছে ফালতু, এইসব করে তোমরা চলে আসছো হয়তো উত্তেজনার বসে। করে কি লাভটা হচ্ছে তুমি বলো? নাথিং। তোমার কিছুই হবে? তোমার কিছু উন্নতি হবে না। কিন্তু তার কিন্তু হয়ে যাবে, সে পপুলারিটি চাইছিল, সে কিন্তু পপুলারিটি পেয়ে গেল। ঠিক আছে, আর যদি পপুলার হতেই হতো, আমি তো তোমাদের আগেই বলেছি যে আমি 2.5 বছর ধরে পড়াচ্ছি, তো চাইলে শর্টস রিলস করে অনেক ভাইরাল হতে পারতাম। ঠিক আছে, তো আমার মধ্যে ওই সমস্ত জিনিস দেখবে না। ঠিক আছে, যা গে নিবে। তো দেখো, স্ফুটনাঙ্ক, বয়েলিং পয়েন্ট মানে হচ্ছে স্ফুটনাঙ্ক। বয়েলিং পয়েন্ট ওটা ভালো করে বোঝার চেষ্টা করো। বয়েলিং পয়েন্ট আমরা কি দিয়ে মেজার করি? বয়েলিং পয়েন্ট আমরা কি দিয়ে মেজার করি? মোলার মাস যত বাড়বে তত বয়েলিং পয়েন্ট বাড়বে, হ্যাঁ কি না? মোলার মাস যত বাড়বে তত বয়েলিং পয়েন্ট বাড়বে, ঠিক? গণেশ যেখানে ভাল লাগে তুমি সেখানে, ঠিক আছে, যেখানে ভাল লাগে তুমি সেখানে, সময়টা নষ্ট করো না। একই জিনিস তুমি দু জায়গায় দু রকম ভাবে করবে, তুমি ধন্দে পড়ে যাবে যে কোথায় তোমার করা উচিত। তো ওই জন্য টেক এ ডিসিশন অ্যাজ সুন অ্যাজ পসিবল। ঠিক আছে।
স্ফুটনাঙ্ক, এবার বোঝার চেষ্টা হোক যে স্ফুটনাঙ্কটা কি হচ্ছে। স্ফুটনাঙ্ক বয়লিং পয়েন্ট, অ্যাটমিক মাস বা মোলার মাস যত বাড়ছে কোনো কম্পাউন্ডে তত বয়লিং পয়েন্ট বেশি হওয়া উচিত। তাহলে হিসাব মতন তুমি দেখো এখানে খেয়াল করো যে নাইট্রোজেন, মানে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এবার দেখো প্রত্যেকের কাছে তিনখানা করে হাইড্রোজেন রয়েছে, তো হাইড্রোজেন পার্টটা তো কনস্ট্যান্ট, কিন্তু অ্যাটমিক মাস নাইট্রোজেন থেকে বিসমাথের দিকে গেলে ক্রমশ বাড়বে। তাহলে সেই হিসাবে বয়লিং পয়েন্ট হওয়া উচিত বিসমাথ হাইড্রাইডের সব থেকে বেশি হওয়া উচিত, তারপর হচ্ছে অ্যান্টিমনি হাইড্রাইডের, তারপর আর্সেনিকের, তারপর হচ্ছে ফসফিন, তারপর হচ্ছে নাইট্রোজেন, এরকম হওয়া উচিত। বাট ইজ দিস দি কারেক্ট অর্ডার? তাহলে ঠিক লিখলাম, ঠিক লিখেছি তো? আরে থ্যাংক ইউ দিগত, কোনো ব্যাপার না, ঠিক লিখেছি, ঠিক লিখেছি, ইয়েস অর নো? এই জন্যই বলছিলাম চ্যাটটা একটু আমায় অন রাখতে হবে, তার কারণ তোমাদের কোঅপারেশন আমার দরকার। হ্যাঁ, নো এক্সেপশন আছে, ডাউট বক্স দেখছি মেয়েদি, নো মুরগি বানাতে পারলাম না, তো দিস অর্ডার ইজ ইনকারেক্ট, দিস অর্ডার ইজ ইনকারেক্ট, দিস অর্ডার ইজ ইনকারেক্ট। এবার কেন এটা হলো দেখো, প্রথম কথা হচ্ছে যে বিসমাথের মোলার মাস বেশি, তাই ওর বয়েলিং পয়েন্ট সব থেকে বেশি হবে, স্ফুটনাঙ্ক সব থেকে বেশি হবে। তারপর কার হবে? তারপর হচ্ছে অ্যান্টিমনি হাইড্রাইড। কিন্তু হঠাৎ করে মাঝখানে উড়ে এসে জুড়ে বসলো কে বলতো? অ্যামোনিয়া। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলো, অ্যামোনিয়া উড়ে এসে জুড়ে বসলো। তারপর কি হয়ে গেল? তারপর সবার লাস্টে হচ্ছে ফসফেট। তো এইটা হচ্ছে কারেক্ট বয়েলিং পয়েন্ট অর্ডার বা স্ফুটনাঙ্কের ক্রম, সঠিক। তাহলে বিসমাথ হাইড্রাইডের সব থেকে বেশি, কেন বেশি? তার কারণ ওর মোলার মাস সব থেকে বেশি, পরিষ্কার কথা। তারপরে মোলার মাস কার বেশি হবে? টিবাইনের, মানে অ্যান্টিমনির হাইড্রাইডের, তাহলে ওর বেশি হচ্ছে, ভালো কথা। কিন্তু অ্যামোনিয়া যার সব থেকে কম স্ফুটনাঙ্ক হওয়ার কথা ছিল মোলার মাসের রেসপেক্টে, তাহলে এমন কি হলো এখানে যে অ্যামোনিয়ার বয়লিং পয়েন্ট 3 নম্বর পজিশনে চলে এলো ডিউ টু হাইড্রোজেন বন্ডিং। নাইট্রোজেন হাইড্রোজেন বন্ডিং দেখাতে পারে, নাইট্রোজেন কি পারে? নাইট্রোজেন হাইড্রোজেন বন্ডিং দেখাতে পারে। এবার নাইট্রোজেন হাইড্রোজেন বন্ডিং দেখাতে পারে বলে একটা অ্যামোনিয়া মলিকিউল আরেকটা অ্যামোনিয়া মলিকিউলের সঙ্গে যদি হাইড্রোজেন বন্ডিং দেখায়, তো তাদের মধ্যে সঙ্গবদ্ধ হয়ে যেতে পারবে, মানে আর বেশি করে সঙ্গবদ্ধ হবে, বুঝতে পারছো? বেশি করে সঙ্গবদ্ধ হবে। এর ফলে তুমি বুঝতেই পারছো যত বেশি হাইড্রোজেন বন্ডিং করবে তত বেশি সঙ্গবদ্ধ হবে, আর তোমাকে সেই বন্ধনগুলো ভাঙতে হলে তোমাকে খুব বেশি এনার্জি দিতে হবে। ওই জন্য বয়লিং পয়েন্ট অ্যামোনিয়ার আশ্চর্যজনকভাবে বেশি হয়ে গেল। সেটা কার থেকে বেশি? সেটা কার থেকে বেশি? আর্সেনিকের হাইড্রাইড এবং ফসফরাসের হাইড্রাইডের থেকেও বেশি। এবার তুমি বললে স্যার কেন আর্সেনিক এর বেশি হলো ফসফরাসের থেকে? তারপর আবার মোলার মাস হিসাবে চলছে, তারপর আবার মোলার মাস দেখো, আর্সেনিক আর ফসফরাসের মধ্যে আর্সেনিক হাইড্রাইডের মোলার মাস বেশি, তাহলে এর বয়লিং পয়েন্ট বেশি। দেখো হাইড্রোজেন বন্ডিং এও দেখায় না, হাইড্রোজেন বন্ডিং এও দেখায় না, ফসফরাসও দেখায় না, আর্সেনিকও দেখায় না, তো এখানে মোলার মাস দিয়ে আমরা ডিস্টিংগুইশ করছি। কিন্তু অ্যামোনিয়ার এখানে 3 নম্বর পজিশনে উঠে আসার কারণটাই হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। এই কারণে বয়লিং পয়েন্ট অর্ডারটা হচ্ছে এইরকম, বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। বয়লিং পয়েন্টটা বুঝতে পারছো না? বয়লিং পয়েন্ট দেখো, আবার বলছি, বয়লিং পয়েন্ট যত মোলার মাস যত বেশি, এক্সপেক্টেড অর্ডার, দেখো আমি লিখছি এক্সপেক্টেড বিপি অর্ডার, এক্সপেক্টেড মানে প্রত্যাশিত, যেটা প্রত্যাশিত ছিল,
এক্সপেক্টেড বিপি অর্ডার, ঠিক আছে, আর এখানে লিখছি অ্যাকচুয়াল বিপি অর্ডার, অ্যাকচুয়াল বিপি অর্ডার মানে এক্সপেক্টেড মানে যেটা প্রত্যাশিত ছিল, প্রত্যাশিত কি ছিল, প্রত্যাশিত মানে প্রত্যাশিত অর্ডারটা ছিল হচ্ছে এইটা, বিসমাথ হাইড্রাইড মোলার মাস অনুযায়ী, মোলার মাস অনুযায়ী। যার মোলার মাস যত বেশি, যে কম্পাউন্ডের মোলার মাস যত বেশি তার বয়লিং পয়েন্টও বেশি, এটা ছিল এক্সপেক্টেড। বাট অ্যাকচুয়ালটা কি হলো, তোমার বিসমাথ হাইড্রাইডের বেশি, তারপর অ্যান্টিমনি হাইড্রাইড, বাবা 12টা তো বাঁচতেই যায়, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার এখানে অ্যামোনিয়া, এখানে আর্সেনিক, এখানে হচ্ছে ফসফিন, ফসফিন হচ্ছে সবার লাস্ট। তাহলে তুমি দেখতে পাচ্ছ চেঞ্জটা কোথায় হচ্ছে, যে অ্যামোনিয়া যা সবার কম থাকার কথা সে কি চলে আসছে, সে এখানে চলে আসছে, আর এই দুটোকে ধাক্কে পরের দিকে পাঠিয়ে দিচ্ছে। তাহলে অ্যামোনিয়াটা চলে আসছে 3 নম্বরে, আর আর্সেনিক আর ফসফিনটাকে এখানে পাঠিয়ে দিচ্ছে। এটা কেন হচ্ছে, ডিউ টু প্রেজেন্স অফ হাইড্রোজেন বন্ড, ঠিক আছে, অ্যাসোসিয়েশনটা বেশি হয়ে যাচ্ছে। এখানে মোলার মাস অ্যামোনিয়ার ক্ষেত্রে এটা ওই পার্টটা নেগলিজেবল আমরা কনসিডার করছি, যেহেতু এখানে হাইড্রোজেন বন্ডিং রয়েছে অ্যামোনিয়াতে, ওই কারণে বেশি অ্যাসোসিয়েশন হয়ে যাচ্ছে, ফলে টেম্পারেচার দিয়ে ভাঙতে অ্যামোনিয়া মলিকিউলস গুলোকে তোমাকে বেশি টেম্পারেচার দিতে হচ্ছে, ফলে বয়েলিং পয়েন্টটা বেড়ে যাচ্ছে। এই হচ্ছে, দেখ ক্লিয়ার? জানি জানি জানি, আমি ঘড়ি দেখলাম। এবার আমরা আসছি স্ফুটনাঙ্কের, সরি স্ফুটনাঙ্ক তো হলো, গলনাঙ্ক, মেল্টিং পয়েন্ট। এখান থেকে প্রচুর প্রশ্ন দেয়, প্রচুর প্রশ্ন দেয়, প্রচুর প্রশ্ন হতে পারে এখান থেকে। মেল্টিং পয়েন্ট অর্ডার মানে এটা হচ্ছে গলনাঙ্ক, ঠিক আছে, গলনাঙ্কের অর্ডারটা কি রকম হবে, দেখো গলনাঙ্ক বাড়বে, ঠিক আছে, তো এখানে যেটা হবে হচ্ছে যে তোমার মনে হয় এটা, মেবি আমার ডাউট রয়েছে অ্যামোনিয়া সব থেকে বেশি কিনা, এটা একটু বই থেকে দেখে নিও, বাট অ্যামোনিয়ার তো এই হাইড্রোজেন বন্ডিং এর কারণেই সব থেকে বেশি হবে, তারপর হচ্ছে আর্সেনিক, আর হচ্ছে তোমার ফসফিন, এই টাইপের কিছু একটা অর্ডার আমার মনে হয় আছে, ঠিক আছে, আই এম নট শিওর, আমি এটা কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখলাম, এটা বই থেকে দেখে নি, কিন্তু অ্যাপ্লিকেশনটা মানে অ্যামোনিয়ার সামহাও হতে পারে, হয়তো বইয়ে দেওয়া রয়েছে অ্যামোনিয়ার গলনাঙ্ক, সেটা হচ্ছে এই মানে অ্যান্টিমনির হাইড্রাইডের থেকেও বেশি হতে পারে মেবি, সেটা দেখে নিও বই খুলে, কিন্তু যদিও বা সেটা হয় তাহলে এই অর্ডারটা এরকম হচ্ছে ডিউ টু প্রেজেন্স অফ হাইড্রোজেন বন্ডিং, সলিড স্টেটে হাইড্রোজেন বন্ডিং হতে পারে অ্যামোনিয়ার ক্ষেত্রে, তো ওই জন্য প্রপার্টিটা কি হয়ে গেল, এরকম এরকম হতে পারে আর কি, ঠিক আছে, তো দেখে নিও এই অর্ডারটা ঠিক আছে, ঠিক থাকলে তাহলে ওকে, বাট বইয়ে তুমি দেখে নিতে পারো এরকম। সব থেকে বেশি অ্যামোনিয়া না হতে পারে, আমি ওই জন্য ডাউট দিলাম, NH3 বেশি আছে মেল্টিং পয়েন্ট, তাই তো, হ্যাঁ হতে পারে, তাহলে NH3 সব থেকে বেশি, আমি তো বললাম এটা আমি আমার নিজেরই ডাউট রয়েছে, আমার সব জিনিস তো মনে থাকে না, তো এই অ্যামোনিয়ার যে সবার থেকে বেশি হচ্ছে, ঠিক আছে, এর কারণটাই হচ্ছে ওই হাইড্রোজেন বন্ডিং, এর কারণটাই হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, ঠিক আছে, কারণটাই হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, ক্লিয়ার, কারণটাই হচ্ছে হাইড্রোজেন।
এবার হচ্ছে বন্ধন কোণ। এবার হচ্ছে বন্ধন কোণ, বন্ড অ্যাঙ্গেল। বন্ধন কোণ, বন্ধন কোণটা কিরকম হবে দেখো, এটাও কেমিক্যাল বন্ডিং এর অ্যাসপেক্ট, এখানে বোঝানোর কিছু নেই। দেখো মানে কেমিক্যাল বন্ডিং হলে আমি বোঝাতাম, তুমি যখন অ্যামোনিয়া থেকে মানে তুমি যখন আসছো এখানে, কোথায় গেল, তুমি যখন অ্যামোনিয়া থেকে ফসফিন, আর্সেনিক, স্টিবাইন, তারপর বিসমুথাইন, তো এখানে যখন আসছো তত বন্ড অ্যাঙ্গেল কি হবে, কমতে থাকবে, কমতে থাকবে। ইলেকট্রোনেগেটিভিটি যত কমবে, মানে উপর থেকে নিচে ইলেকট্রোনেগেটিভিটি যত কমবে, বন্ড অ্যাঙ্গেলও কি হবে তত কমবে, বন্ড অ্যাঙ্গেলও কি হবে তত কমবে। তাহলে বন্ধন কোণ এখানে কি হবে, যে আস্তে আস্তে কমবে। তার মানে অ্যামোনিয়া সব থেকে বেশি হবে, তারপর ফসফিন, তারপর হচ্ছে টিবাইন, মাথায়, ঠিক আছে। তাহলে এই বন্ধন কোণটা কমছে, কেন কমছে, সেটা ইলেকট্রোনেগেটিভিটির জন্য। এবার হয়তো এক কথায় বললে তোমরা হয়তো বুঝবে না কেমিক্যাল বন্ডিং কতটা ভালো করে পড়েছো কি পড়নি জানি না, বাট এটা ইলেকট্রনিক ওই ভিএসিপিআর থিওরি ওইটা দিয়ে বোঝানো। তো যাই হোক, ইট উইল টেক টাইম, তো আমি ওই জন্য ওটা মানে বলছি না। তো বন্ধন কোণ, প্রথম কথা হচ্ছে একটা জিনিসই জেনে রাখো, তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা যত কমবে, বন্ধন কোণ তত কমবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। নর্মালি কি, এর যা স্ট্রাকচার, এর যেহেতু প্রত্যেকের কাছে একটা করে লোন পেয়ার রয়েছে, এদের বন্ধন কোণ ওই টেট্রাহেড্রাল, যেহেতু জিওমেট্রি বা শেপটা হচ্ছে পিরামিডাল, তো ওই কারণে এদের বন্ধন কোণ কি হবে, 109 ডিগ্রি 28 মিনিট। মানে টেট্রাহেড্রাল জিওমেট্রিতে বন্ধন কোণ কত হয়, 109 ডিগ্রি 28 মিনিট। তো 109 ডিগ্রি 28 মিনিটের সবার কম হবে। সমস্ত সমস্ত ক্ষেত্রেই আমরা দেখতে পাবো যে বন্ধন কোণটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিটের থেকে কম। কিন্তু তারপরেও যে বন্ধন কোণের ভ্যালুগুলো, সেগুলো কমতে থাকবে ফ্রম অ্যামোনিয়া টু বিসমাথ, ঠিক আছে। তো এরপর আমরা নাইট্রোজেনের অক্সাইডস গুলোর ব্যাপারে পড়বো, যদি অক্সাইডস গুলো খুবই ছোট, এই হাইড্রাইড গুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো অক্সাইডস গুলো এরপর আমরা পড়বো। অক্সাইডস বাকি রইলো, নাইট্রোজেনের কিছু কম্পাউন্ডস পড়বো, ফসফরাসের অক্সি অ্যাসিডস, এই তিনখানা অ্যাসপেক্টস ভালো করে পড়বো। আর রিয়াকশনস গুলো আমাকে একজন চ্যাটে জিজ্ঞাসা করেছে, স্যার রিয়াকশনস গুলো কি কি পড়বো বলে দিন। তো প্রথম কথা হচ্ছে রিয়াকশনস আমি তোমাদের নেক্সট ক্লাসে বলে দেবো, যে এই ক্লাসে নয়, এর পরবর্তী ক্লাসে নয়, মানে একদম সোমবার। সোমবার আমি বলবো যে কোন কোন রিয়াকশন তোমাকে বাদ দিতে হবে। এখানে বাদ দিতেও পারো তুমি, কোনো চাপ নেই। অনেক কিছু জিনিস আমরা বাদ দেবো, মানে তাতে কোনো অসুবিধা হবে না, তোমার কম্পিটিটিভ লেভেল বলো বা কিছু। আর ওইগুলো তুমি এমনিও মনে রাখতে পারবে না, এবং সেটা এক্সামিনাররা বা মানে বড় বড় এক্সামিনাররা সেটা জানেও। তো সেই জিনিসগুলো কোনটা কি পড়তে হবে না সেটা আমি বলে দেবো, ঠিক আছে, নেক্সট ক্লাসে, তবে এখন না। তো এখন থেকে অত নাচানাচি করার কিছু নেই। তো এই হচ্ছে ব্যাপার, খুব ভালো করে এই পয়েন্টগুলোকে স্টাডি করো। একটা হ্যান্ড রিটেন নোটস তোমার হয়ে গেল, বুঝতেই পারছো, এবং উইথ কনসেপ্ট, ঠিক আছে, যে যাতে তোমাকে এক্সেপশনস গুলো যাতে ভুল যাতে না হয়, ঠিক আছে। তো আজকে হাইড্রাইড ওপর থাকলো, তারপর অক্সাইড আছে, ক্লোরাইড আছে, ওইগুলো ছোট ছোট পার্ট আর কি। এই হাইড্রাইডস গুলোই হচ্ছে খুব মেন, ঠিক আছে। তারপর তোমাদের ওই ফসফরাসের অক্সি অ্যাসিডস এটা করলে গ্রুপ 15 শেষ হয়ে যাবে, তারপর গ্রুপ 16 একদিন চলবে, গ্রুপ 17 দুদিন, আর গ্রুপ 18 একদিন, করলে শেষ চ্যাপ্টার, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো কোয়েশ্চেন আজকে কিছু করালাম না, তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো নেক্সট দিন আমরা নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, অ্যানোমেনাস বিহেভিয়ার অফ নাইট্রোজেন, এইগুলো সমস্ত কিছু আমরা করব, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। চলো।
তাহলে আজকে মোটামুটি আর আমি টানছি না। তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে 1টার সময়, ঠিক আছে? অলরেডি 12:30 বাজে। ইন্টারেস্ট বাড়ছে ইপসিতা, তাহলে তো ভালো, ভেরি গুড, চালিয়ে যাও। আচ্ছা, ডাউট যখন বলছে তাহলে কিছু ডাউট দেখে নেওয়া যাক। হ্যাঁ, পোল হচ্ছে না বলে মন খারাপ করার কিছু নেই, সামনের দিনে পোল হবে, আগে তো একটু শেখো তারপর কোশ্চেন করবো, ঠিক আছে? আচ্ছা, দাঁড়াও, ডাউট, আরে এনথ্যালপি বলে দিন। আরে এনথ্যালপি বলার সময় আসেনি, এনথ্যালপি এখানে কোত্থেকে বলবো বলো? বিসমাথ হাইড্রাইটে না, বিসমাথ হাইড্রাইটটা কি বলতো, ওটা সলিড অবস্থায় এক্সিস্ট করে না, মানে বিসমাথ হাইড্রাইট খুবই আনস্টেবল একটা কম্পাউন্ড, তো ওই যে ভেঙে গিয়ে সহজেই হাইড্রোজেন রিলিজ করে দিচ্ছে, তো তুমি একে কি আর মেল্ট করবে? ওই জন্য ওই মেল্টিং পয়েন্ট ডেটাটা ওটা প্রপারলি কোনো বইতে হয়তো বলা থাকে বা কোনো বইতে হয়তো বলা থাকে না, তো ওই জন্য বিসমাথ হাইড্রাইটের আমরা গলনাঙ্কটা নিয়ে আমরা কনসার্ন নই আর কি। মেল্টিং পয়েন্টটা ঠিক আছে স্যার? আচ্ছা ঠিক আছে সমরেশ। মেল্টিং পয়েন্টটা বিসমাথ হাইড্রাইডের গলনাঙ্কটা বলা হয় না, তার কারণ ওই বিসমাথ হাইড্রাইড খুবই আনস্টেবল একটা কম্পাউন্ড, বারবারই এটা এতক্ষণ ধরেই আমরা আজকে ক্লাসে ডিসকাস করলাম। তো মেল্টিং পয়েন্টটা বিসমাথ হাইড্রাইডের কনসিডার করা হয় না জেনারেলি। আবার কোনো কোনো ক্ষেত্রে হয়তো ডেটা দেওয়া থাকে, এবার তুমি যদি সেই বই থেকে ডেটা দেখে থাকো, তাহলে ডেটা তো আমি মুখস্থ করে বসে নেই, তো সেটা হলে হতে পারে, বাট অ্যামোনিয়ারটা সব থেকে বেশি হচ্ছে, এটাই আর কি। তো হতে পারে তুমি যেটা বলছো সৌপ্তিক, এটা কারেক্ট, ঠিক আছে? তো স্যার এখানে 4টে এলিমেন্ট কেন, ওটাই আমি বললাম, ওই যে বিসমাথ হাইড্রাইডের ব্যাপারটা, সেটা বলা হয়ে থাকে যে বিসমাথ হাইড্রাইড খুবই আনস্টেবল একটা কম্পাউন্ড, তো ওই জন্য ও তো নর্মালি ডিসোসিয়েট করে যাচ্ছে, তো ও আর কি গলনাঙ্ক মেজার করবে? তুমি তো গলনাঙ্কটা সব থেকে কম ধরে নেওয়া হয়, বা ওকে কনসিডারই করা হয় না আর কি, ওই 5টার মধ্যে আর কি, ঠিক আছে? তো হলে যেটা বলছে সৌপ্তিক হতে পারে, মেবি কারেক্ট, বাট অনেক বইতে ধরা হয় না, তো ওই জন্য আমি ওটারকে স্কিপ করে গেছি আর কি, ওটার নাম লিখিনি, ঠিক আছে? থার্মাল স্টেবিলিটি তো আমি বলেই দিলাম বিনস, তুমি মানে একবার দেখে নিও। সৌনিত বলছে অসাধারণ স্যার, এরকম ভাবে কেমিস্ট্রি কেউ পড়ায়নি, দারুণ লাগছে, থ্যাংক ইউ ফর ইউর এফর্ট স্যার, পুরো কনসেপ্ট ফিল করতে পারছি। ভেরি গুড সৌনিত, জেনে ভালো লাগলো। বাংলায় লিখুন, বাংলা ইংলিশ সবই লিখছি, আর হিন্দিতে আর লিখতে পারবো না। সেকেন্ড লাইনটা বুঝতে পারলাম না, আরেকবার পড়ো, সমু বুঝতে পেরে যাবে, ঠিক আছে? আর বাদ বাকি ড্রাগোস রুল এখানে কোত্থেকে আসছে? ড্রাগোস রুল অত দরকার নেই এখন। স্যার ডাব্লিউবিজেই এক্সাম দিলে জেনপাস ইউজি এক্সাম দিতে পারবে? হ্যাঁ দিতে পারবে তুমি, কেন দিতে পারবে না? অক্সালিক অ্যাসিডের এন ফ্যাক্টর কত? 2। দেখো এইগুলো কোনো কোশ্চেন? মেটালিক বন্ডিং কি অদ্ভুত অদ্ভুত করছে, দুখানা মেটাল অ্যাটমের মধ্যে যে বন্ডটা তৈরি হচ্ছে সেটাই মেটালিক বন্ড। ক্রোয়াস ব্যাচ কোয়েল স্টার্ট হবে এই মাসের এন্ড বা জুন মাসের শুরু থেকে, এই মাসের এন্ড বা জুন মাসের শুরু থেকে, ঠিক আছে? আমি বারবার বলছি শেষে যাওয়ার আগে যে ডাউট প্যানেলটাকে ওয়াইজলি ইউজ করো, মানে বিদ্বজ্জনেদের মতন ইউজ করো, তোমার প্রপারলি যে ডাউটগুলো আছে ক্লাস রিলেটেড যে ডাউট, সেইগুলোই রেস করার চেষ্টা করো। আননেসেসারি ধরো মেটালিক বন্ডিং কি, তোমার হঠাৎ কোনো মনে হলো যে এই চ্যাপ্টারে একটা ডাউট রয়েছে, স্যারকে জিজ্ঞাসা করি, সেইটা করলে কিন্তু হবে না। তুমি রেস করতেই পারো, হয়তো আমার তরফ থেকে আনসার পাবে না, তখন বুঝতেই পারছো এতজনে এত ডাউট, তো সবার মানে সব ডাউট ক্ল্যারিফাই করা তো সম্ভব নয়, আমাদের সময়টা খুবই কম। তো এই হচ্ছে ব্যাপার। তো যাকগে, আর ক্লাসে আমি আরেকটা রিকোয়েস্ট করছি, আবারও করছি, যে মানে ঝামেলা ঝঞ্ঝাট না করে ভালো করে ক্লাসে ফোকাস করো, দেখবে মজা পাবে, এবং আমারও সুবিধা হবে যে তোমাদের সিলেবাসটাকে তাড়াতাড়ি কভার করা, যেটা তুমি চাইছো, ঠিক আছে? তার কারণ তোমাদেরকে একদম স্ক্র্যাচ লেভেল থেকে তুলতে হচ্ছে, মানে এর পেছনে যে পরিশ্রমটা সেটা আমিই জানি, ঠিক আছে? এবার আমি চাইলে ওপর ওপর দিয়ে পড়িয়ে চলে যেতে পারি, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ব্যাপার হচ্ছে আমি সেটা চাইছি না। তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও কম্পিটিটিভে, তাহলে কিন্তু এভাবেই পড়তে হবে, কনসেপ্টগুলোকে গুলে খেতে হবে, ঠিক আছে? এবং তার জন্য তোমাকে অ্যাটেনশনটা দিতে হবে। বারবার করেই একটা কথা বলছি, আগেও বলেছি আবারও বলছি, সেটা মেনটেন করার চেষ্টা করো। ক্লাসে ডেকোরাম মেনটেন করার চেষ্টা করো। অনলাইন ক্লাস করছি, স্যার তো মারতেও পারবে না, কানে ধরতেও পারবে না, তার মানে এটা নয় তুমি চ্যাটে যা ইচ্ছা তাই লিখতে পারবে, তাই না? তো যথেষ্ট বড় হয়েছো, তো এই কমন সেন্সগুলো, এই সেন্সগুলোকে কাজে লাগাও একটু, দেখবে ক্লাস আরো বেশি এনার্জি পাবে এবং আরো ভালোভাবে তোমার দেখবে বুঝতে পারছো, ঠিক আছে? হুম। চলো তাহলে 11:30 বাজে, এবার ছাড়ছি। আবার তোমাদের নেক্সট সলিউশন চ্যাপ্টারে, এই লিকুইড স্টেট, হ্যাঁ মানে ওই সলিউশন চ্যাপ্টার,
তো সেখানে কলিগেটিভ প্রপার্টিজের অঙ্কগুলো করবো আর ভ্যান্ট অফ ফ্যাক্টরটা একটু বলে দেবো, ঠিক আছে? চলো তাহলে আজকে এতটাই। তো হোমওয়ার্ক কিছু দিচ্ছি না আমি এখন, এইগুলো কিছু করার দরকার নেই। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, এবং দেখা হচ্ছে আধা ঘন্টা পর, ঠিক আছে?